যেখানে নিজের আপনজন আমাকে বিশ্বাস করতে পারলো না, মিথ্যা অপবাদ দিয়ে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল, সেখানে একটা অপরিচিত মেয়ে আমাকে তার বাড়িতে আশ্রয় দিল। আরিশ আমাকে সিঁড়ি বেয়ে দোতলার একটা চমৎকার ঘরে নিয়ে গেল। ঘরের আসবাবপত্র, দেয়ালের রং, জানালার নীল পর্দা, সব কিছু এত সুন্দর যে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। এখন থেকে এটা তোমার ঘর, দেখো তো পছন্দ হয় কি না। পছন্দ হবে না মানে? আরিশা, আমি কোনোদিন কল্পনা করিনি এমন একটা ঘরে আমি থাকতে পারবো। তোমার আব্বু আম্মু অনেক ভালো মানুষ, যে সম্মান আমি নিজের আপনজনের কাছে পাইনি, ওনারা আমাকে সেই সম্মান দিয়েছেন। আমি সত্যিই কৃতজ্ঞ। আনিশা আমার কাঁধে হাত রেখে বলল, কৃতজ্ঞতা পরে প্রকাশ করো, এখন ফ্রেশ হয়ে নাও, আমি তোমাকে ডিনারের জন্য ডাকতে আসবো। বলে আরিশা বেরিয়ে গেল। আমি ওয়াশরুমে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নিলাম। রাত 9টার দিকে আরিশা আবারও আসলো। রাকিব, চলো খেতে হবে। আমি আরিশার পেছন পেছন খাবার খাওয়ার জন্য গেলাম। দেখলাম বিশাল এক টেবিল সাজানো, হরেক রকমের দামি খাবার। আরিশার বাবা মা টেবিলে বসে আছেন। আরিশা গিয়ে একটা চেয়ার টেনে বসে পড়ল। আমি ধীর পায়ে গিয়ে গেলাম, কিন্তু চেয়ারে বসে সাহসটুকু আর পেলাম না। তাই আমি চুপচাপ নিজের প্লেটটি হাতে নিয়ে মেঝের এক কোণে বসতে চাইলাম। আমার এমন আচরণ দেখে সবাই একসাথে চমকে উঠল। তারপর আরিশার বাবা বলল, আরে রাকিব, করছো কি? আরে নিচে বসতেছো কেন? ওঠো ওঠো ওঠো। আঙ্কেল, আপনাদের সাথে এক টেবিলে পাশাপাশি বসে খাবার খাওয়া আমাকে মানায় না। আর তাছাড়া আমার তো নিচে বসে খেয়ে অভ্যাস। আমি এখানেই ঠিক আছে আঙ্কেল, সমস্যা নেই। আরিশের সাথে সাথে চেয়ার থেকে উঠে আমার হাত থেকে প্লেটটি নিয়ে নিল এবং আমাকেও একরকম জোর করে টেনে তার চেয়ারের পাশে বসালো। তারপর আরিশা বেশ কড়া গলায় বলল, খবরদার, এরপর থেকে যদি এই ধরনের কথা বলো তুমি, তবে আমি সত্যি অনেক বেশি রাগ করব। আমরা সবাই মানুষ, রক্তে মাংসে গড়া মানুষ। উঁচু নিচু ভেদাভেদ আমাদের বাড়িতে হয় না, বুঝলে তুমি? তুমি আমাদের বাড়ির সদস্য, আজ থেকে এটা মনে রাখবে। আরিশার বাবা মৃদু হেসে বললেন। আরিসা ঠিকই বলেছে বাবা, এরকম আর করবে না, হ্যাঁ? তারপর সবাই খাওয়া শুরু করলাম। খাওয়ার মাঝখানে হঠাৎ আরিশার বাবা বলল, শোনো, কাল সকালে রেডি থেকো, আমি আরিসার সাথেই তোমাকে নিয়ে যাব এবং ভার্সিটিতে ভর্তির সব ব্যবস্থা করে দেবো। আমি শুধু মাথা নাড়লাম। আমার বুকটা শান্তিতে ভরে উঠল। মনে মনে এটা ভেবেই প্রশান্তি লাগছে যে বাবার স্বপ্ন পূরণ করতে পারবো। খাওয়া দাওয়া শেষে সবাই যে যার ঘরে চলে গেল। সারাদিনের ক্লান্তি আর মানসিক উত্তেজনার পর নরম বিছানায় গায়ে এলিয়ে দিতেই আমি গভীর ঘুমে তলিয়ে গেলাম। পরদিন খুব ভোরে আমার ঘুম ভেঙে গেল। গ্রামে থাকতে আমি খুব ভোরে উঠতাম, সে অভ্যাসটা এখনও আছে। দেখলাম বাড়ির কেউ এখনও ওঠেনি। ভাবলাম বসে দেখে লাভ কি, ওনারা আমার জন্য এত করেছেন, আমি কি ওনাদের জন্য সামান্য কিছু করতে পারি না? আমি রান্নাঘরের দিকে চলে আসলাম। গিয়ে দেখলাম আগের রাতের কিছু বাসন পড়ে আছে। আমি চুপি চুপি সব ধুয়ে ঝকঝকে করে ফেললাম। এরপর ড্রয়িং রুম ঝাড়ু দিয়ে একেবারে পরিষ্কার করে ফেললাম। এমনকি বাগানের শুকনো পাতাগুলো কুড়িয়ে এক জায়গায় করলাম। গাছে পানি দিলাম। কাজ শেষে আবার নিজের রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর বাসার সবাই উঠে পড়ল। আরিশার আম্মু রান্নাঘরে গিয়ে অবাক, সব কিছু এত পরিষ্কার। আরিশার বাবা ড্রয়িং রুমে এসে চশমা ঠিক করে দেখলেন ঘরটা যেন রোদের মতো ঝকঝক করছে। তাদের মধ্যে কথা চলছে এসব কে করেছে। ইতিমধ্যে আরিশাও ঘুম থেকে উঠে এসব শুনে ফেলেছে। আরিশা দ্রুত পায়ে আমার ঘরে এলো। আমাকে দেখে আরিশার আগে গজগজ করতে করতে বলল, রাকিব, এসব কি হচ্ছে? তুমি কি নিজেকে এখন ওয়েটার ভাবছো? তুমি কেন রান্নাঘরে ঢুকেছো? ড্রয়িং রুম ঝাড়ু দিয়েছো? তোমাকে আমি কাজ করার জন্য এখানে আনিনি। তোমার কাজ কেবল পড়াশোনা করা। কেন তুমি এসব করতে গেলে? আমি শুধু মাথা তুলে হাসলাম আর বললাম, আরিশা, কাজ করলে আমার শরীর ভালো থাকে। আর তাছাড়া আমাকে তোমাদের পরিবারের সদস্য বলেছো না? পরিবারের অন্য সদস্যরা কি কাজ করে না? আমি তো তোমাদের সাহায্য করতে চেয়েছি মাত্র। তোমার কাজ করতে হবে না, কাজ করার জন্য এখানে অনেকে আছে। তুমি আর রান্নাঘরে ঢুকবে না। আমি চুপচাপ শুধু মাথা নাড়লাম। তারপর আরিশা বলল, এখন তাড়াতাড়ি রেডি হও, আমাদের ভার্সিটি যেতে হবে। আজকের দিনটা তোমার জীবনের নতুন শুরু। আমি আরিশার আদরে শাসন দেখে হেসে উঠলাম। আজ আমার মনে হচ্ছে অন্ধকার রাত কেটে গিয়ে সোনালি সূর্যটা সত্যি আমার কপালে দেখা দিচ্ছে। তারপর আরিশা চলে যাওয়ার পর আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। রেডি হয়ে নিচে চলে আসলাম। তারপর সবার সাথে একসাথে নাস্তা করে নিলাম। তখন আঙ্কেল বলল, তুমি আরিসার গাড়িতে যাও, আমি অন্য গাড়িতে আসছি, হ্যাঁ? বলে আঙ্কেল নিজের গাড়িতে করে চলে গেলেন। আমি আর আরিশা একটা গাড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজে পৌঁছে আমি হা হয়ে গেলাম, কারণ দেখলাম চারদিকে রাজকীয় সব লাল ইটের দালান, চওড়া রাস্তা আর হাজার হাজার ছাত্রছাত্রী আনাগোনা। গাড়ি থেকে নামতে আমার বুকটা ধুক করে উঠল। আমি হাঁ করে হলের বিশাল স্থাপত্যের দিকে তাকিয়ে রইলাম। আমার চোখ যেন বিশ্বাসই করতে পারছিল না
যে আমি সত্যি এখানে দাঁড়িয়ে আছি। আরিশা আমার অবস্থা দেখে একটু এসে আমাকে বলল, কি হলো? এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে আসো কেন? ভেতরে চলো। আরিশা, আমি কি সত্যি এখানে পড়তে এসেছি? এই জায়গাটা তো সিনেমার মতো সুন্দর। এত বড় আর এত চমৎকার বিশ্ববিদ্যালয়ে আমি কখনো স্বপ্নেও দেখিনি। এগুলো আমার কল্পনার বাইরে ছিল, আর এই অসম্ভবকে তুমি সম্ভব করেছো। এটা তো কেবল শুরু। তোমার মেধা অনুযায়ী তুমি এর চেয়েও বড় কিছু পাওয়ার যোগ্য। চলো, বাবা বোধহয় পৌঁছে গেছেন। আমরা হাঁটতে হাঁটতে ভবনের দিকে গেলাম। কিছুক্ষণের মধ্যে আঙ্কেল তার গাড়ি নিয়ে চলে আসলেন। তিনি আমাদের দেখে ইশারায় ডাকলেন। আমরা সবাই মিলে প্রিন্সিপাল স্যারের কক্ষের সামনে দাঁড়ালাম। আঙ্কেল ভেতরে ঢোকার অনুমতি নিতেই পিয়ন দরজা খুলে দিল। ভেতরে এসির বাতাস আর বড় বড় বইয়ের তাকে ঘেরা একটা গাম্ভীর্যপূর্ণ পরিবেশ। প্রিন্সিপাল স্যার তার চশমাটা নাকের ওপর ঠিক করে আমাদের দিকে তাকালেন। তখন আঙ্কেল বললেন, আসসালামু আলাইকুম স্যার, আমি এই ছেলেটির ব্যাপারে আপনার সাথে কথা বলতে এসেছি। ওর নাম রাকিব। আঙ্কেল বিস্তারিতভাবে আমার মেধা এবং আগের কলেজের রেজাল্টের কথা বললেন। তবে তিনি কৌশল অপবাদের বিষয়টি এড়িয়ে গিয়ে বললেন যে পারিবারিক সমস্যার কারণে আমার পড়াশোনার বিঘ্ন ঘটেছিল। প্রিন্সিপাল স্যার আমার আগের মার্কশিটগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন। তার চোখে একটা সন্তুষ্টির ছাপ দেখা গেল। তারপর তিনি বললেন, বাহ, তোমার রেজাল্ট তো চমৎকার। বিশেষ করে ম্যাথমেটিক্সে তোমার মার্কস দেখে আমি মুগ্ধ। আমাদের বিশ্ববিদ্যালয়ে তোমার মতো মেধাবী ছাত্রেরই প্রয়োজন। ঠিক আছে, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। তুমি আজ থেকেই ক্লাসে জয়েন করতে পারো। ভর্তির সব আনুষ্ঠানিকতা শেষ হতে খুব বেশি সময় লাগলো না। অফিস থেকে বেরিয়ে আসার পর আমি আঙ্কেলের সামনে গিয়ে দাঁড়ালাম। আমার গলা কান্নায় বুঝে আসছিল। আঙ্কেল, আপনি আমার জন্য যা করছেন এর ঋণ আমি কী দিয়ে শোধ করবো জানি না। আপনি আমাকে শুধু একটা থাকার জায়গায় দেননি, আমার মরে যাওয়ার স্বপ্নগুলোকে আবার বাঁচিয়ে তুলেছেন। আঙ্কেল আমার কাঁধে হাত রেখে স্নেহ ভরা গলায় বললেন, পাগল ছেলে, আরে ঋণ কেন বলছো? মানুষের যখন সামর্থ্য থাকে তখন অন্যকে সাহায্য করাটা তার দায়িত্ব। আমি তোমার মধ্যে সম্ভাবনা দেখেছি বলেই পাশে দাঁড়িয়েছি। তুমি শুধু মন দিয়ে পড়াশোনা করো, সেটাই হবে আমার সবচেয়ে বড় পাওনা, বুঝলে? আঙ্কেল মুচকি এসে আমাদের বিদায় জানিয়ে ওনার নিজের কাজে চলে গেলেন। আমি আর আরিশ এখন একা একটা ক্যাম্পাসের বিশাল করিডোরে। আরিশ আমাকে নিয়ে আমাদের ডিপার্টমেন্টের ক্লাসরুমের দিকে এগোতে লাগলো। তারপর বলল, চলো, আজ তোমার প্রথম ক্লাস। ভয় পেও না, আমি তোমার পাশেই আছি সব সময়। ক্লাসরুমে ঢোকার সময় আমার পা দুটো একটু কাঁপছিল। শুধু মনে হলো আগের কলেজের মতো যদি আবারও ঘটে। ভেতর অনেক ছেলে মেয়ে বসেও গল্প করছে, কেউ দামি ল্যাপটপ নিয়ে ব্যস্ত, কেউ দল বেঁধে হাসাহাসি করছে। আরিশার পেছন পেছন আমি ক্লাসরুমে ঢুকলাম। ভেতরে ঢুকতেই এক মুহূর্তের জন্য পুরো ঘরটা শান্ত হয়ে গেল। কয়েক জোড়া চোখ সরাসরি আমার দিকে তাকালো। আমার পরনে ছিল সেই পুরনো ধোয়া সাধারণ একটা শার্ট আর কিছুটা রংচটা প্যান্ট। বিশ্ববিদ্যালয়ে ঝকঝকে তকতকে পরিবেশে নিজেকে বড় বেশি বেমানান লাগছিল। আরিশ একটা বেঞ্চের দিকে ইশারা করে বলল, রাকিব, তুমি ওই সিটটাতে বসো। আমি জড়সড় হয়ে আরিশার বলা সিটটায় বসলাম। আর আরিশা আমার পাশের বেঞ্চে বসলো। কিন্তু বসার সাথে সাথেই পেছনের বেঞ্চ থেকে একটা চাপা হাসি শব্দ শুনতে পেলাম। একটা ছেলে তার পাশের বন্ধুকে কোনো দিয়ে গুঁতো দিয়ে ফিসফিস করে বলল, কি রে, এটা কি ঢাকা ভার্সিটি নাকি সদরঘাট? এই মাল কোত্থেকে আইলো? ড্রেস আপ দেখে তো মনে হচ্ছে কোনো গ্যারেজ থেকে সোজা ক্লাসে ঢুকে পড়েছে। আশেপাশে আরও কয়েকজন কিলকিল করে এসে উঠল। আমার মাথাটা অপমানে নিচু হয়ে গেল। বুকের ভেতরটা ধক করে উঠল। মনে মনে ভাবলাম, আবার কি সেই পুরনো দিনের পুনরাবৃত্তি শুরু হতে যাচ্ছে? আরিশা শব্দটা শুনতে পেয়েছিল। ও সাথে সাথে ঘুরে দাঁড়িয়ে শক্ত গলায় বলল, সমস্যা কি তোমাদের? কারো পোশাক দেখে তাকে জাজ করার অধিকার তোমাদেরকে কে দিয়েছে? ও এখানে মেধার জোরে ভর্তি হয়েছে, কারো দয়ায় নয়। পেছন থেকে একটা মেয়ে টিপ্পনি কেটে বলল, আরে আরিশা, তুমি এই খেত ছেলেটার জন্য আমাদের সাথে ঝগড়া করছো? তোমার রুচি তো ভালোই জানতাম। আরিশ এবার আরও রেগে গেল। রুচি আমার ঠিকই আছে, কিন্তু তোমাদের মানসিকতা একদম নিচু স্তরের। বিদ্যা অর্জন করতে এসেছো, আগে মানুষ হতে শেখো। কিন্তু আরিশ একা কয়েকজনের সাথে লড়বে? ক্লাসের বেশ কয়েকজন ছেলে মেয়ে এবার দল বেঁধে হাসাহাসি শুরু করলো। কেউ কেউ তো আমার দিকে তাকিয়ে আটশোকে ইশারা করছিল। আরিশা বারবার প্রতিবাদ করছিল, কিন্তু ওর গলার স্বর সেই সম্মিলিত উপহাসের ভিড়ে হারিয়ে যাচ্ছিল। ও এক পর্যায়ে চুপ করে আমার দিকে তাকালো। ওর চোখে অসহায়ত্ব আর আমার জন্য মায়া। পুরোটা ক্লাস আমার কাছে একটা দুঃস্বপ্নের মতো কাটলো। লেকচারের একটা শব্দ আমার কানে ঢুকছিল না, শুধু মনে হচ্ছিল আমি এই দুনিয়ার মানুষই নই। ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালাম না। দ্রুত পায়ে করিডোর দিয়ে বেরিয়ে একটা বড় গাছতলায় নির্জন ঘাসের উপর গিয়ে বসলাম। ভেতরে কান্নাটি এবার আর ধরে রাখতে পারলাম না।
বারবার মনে হচ্ছিল কেন আমার ভাগ্যটা এমন, কেন পোশাক আর আভিজাত্যে মানুষের কাছে বড় পরিচয়। কিছুক্ষণ পর একটা নরম হাত আমার কাঁধের উপর পড়ল। তাকে দেখলাম আরিশা। ওর মুখটা বিষণ্ণ। ও আমার পাশে বসে শান্ত গলায় বলল, রাকিব প্লিজ মন খারাপ করো না। ওরা তোমাকে চেনে না বলে এইসব বলেছে। একদিন তোমার সাফল্যেই ওদের মুখ বন্ধ করে দেবে। আরিশা, আমি বোধহয় এখানে টিকতে পারবো না। এই পরিবেশ আমার জন্য নয়। আমার ছেঁড়া স্বপ্নগুলো জোড়া লাগাতে এসে নতুন করে আর অপমানিত হতে চাই না। আরিশা আমার হাতটা ধরে বলল, খবরদার এরকম কথা আর কখনো মুখে আনবে না। যারা তোমাকে পোশাক দেখে বিচার করে তারা আসলে শিক্ষিতই নয়, কেবল মানুষ নামের পশু। ওদের কাছে পোশাকে যদি সব হয় তবে ঠিক আছে, চলো আমার সাথে। কোথায় যাবো আরিশা? এখন তো বাড়িতে যাওয়ার সময়। এত প্রশ্ন করো না তো, আগে চলো আমার সাথে। বলে আরিশা আমাকে প্রায় টেনে গাড়িতে তুললো। গাড়ি চলতে শুরু করলো শহরের সব থেকে বড় এবং বিলাসবহুল শপিং মলের দিকে। গাড়ি থেকে নামার পর আমি সেই বিশাল কাচের ভবনের দিকে তাকিয়ে আবারও থতমত খেয়ে গেলাম। আরিশা, এখানে কেন? এই শপিং মলে তো আমার কোনো কাজ নেই। এখানে সব বড় লোকদের জিনিস। আমার যা পোশাক আছে তা দিয়ে চলে যাবে। প্লিজ আমাকে এখানে লজ্জিত করো না। আরিশা একটু রেগে আমাকে বলল, তুমি কি চুপ করবে? আজকে কোনো না শুনবো না। প্রতিদিন আমি তোমাকে অপমানিত হতে দেখতে পারবো না। বলে আরিশা আমাকে নিয়ে প্রথমে একটা দামি ব্র্যান্ডের ছেলেদের শপে ঢুকলো। সেখানে সেলসম্যানরা আমাদের দেখে এগিয়ে আসতেই আরিশা তাদের বলল আমাকে যেন সেরা কিছু ফর্মাল আর ক্যাজুয়াল শার্ট প্যান্ট দেখানো হয়। আমি এক কোণে মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম। আরিশা নিজে পছন্দ করে কয়েক সেট দামি জিন্স আর প্রিমিয়াম শার্ট আমার হাতে ধরিয়ে দিল। তারপর বলল, আরিশা, এগুলোর দাম অনেক বেশি, আমি এগুলো নিতে পারবো না। আরিশা আমাকে ধমক দিয়ে বলল, ট্রায়াল রুমে যাও তো জলদি। আমি বাধ্য হয়ে ট্রায়াল রুমে গেলাম। একে একে পোশাকগুলো পরে যখন আয়নার সামনে দাঁড়ালাম, আমি নিজেকে চিনতে পারছিলাম না। দামি নেভি ব্লু কালার শার্ট, ফিটেড প্যান্ট, আমাকে যেন সম্পূর্ণ অন্যরকম লাগছে। এরপর আরিশা আমাকে নিয়ে গেল একটা দামি জুতোর শপে। আমার সেই ছেড়ে যাওয়া স্যান্ডেল জোড়া বদলে সেখানে জায়গা করে নিল চকচকে লেদার শু। সবশেষে আরিশা আমাকে এক দামি সেলুনে নিয়ে গিয়ে বলল, ওর হেয়ার স্টাইল আর লুকটা একদম প্রফেশনাল করে দিন। ঘণ্টাখানেক পর যখন আমি আয়নার সামনে দাঁড়ালাম, আমার চোখ ছানা পড়া। আমার উস্কো উস্কো চুলগুলো সুন্দর করে সেট করা, ক্লিন শেভড মুখ আর দামি পোশাকে আমাকে কোনো কর্পোরেট অফিসারের বড় কোনো কর্মকর্তা বা কোনো ধনী পরিবারের ছেলের মতো লাগছিল। সেলুন থেকে বের হয়ে আরিশার কাছে যেতেই ওর চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে রইল। তার চোখে যেন মুগ্ধতার রেখা, বিস্ময় আর একটু যেন অন্যরকম ঝলক। সে যেন এই মুহূর্তের জন্য সব কিছু ভুলে গিয়ে মনোমুগ্ধের মতো আমাকে দেখছিল। তার মুখটা কেমন যেন ফ্যাকাশ হয়ে গেল। বুকের ভিতর হয়তো একটা মৃদু কম্পন অনুভব করলো সে, আর মনে মনে বলছে, আরে বাহ, এটা কি রাস্তার ভিক্ষে করা ছেলেটি? দারুণ লাগছে। এরকম লুক তো আমি ভাবতেই পারিনি। সে যেন নিজের অজান্তে আমার দিকে এক পেয়ে গিয়ে আসলো। তার চাহনিতে একটা তীব্র আকর্ষণ। একটু পর সে নিজেকে সামলে নিল। আরিশা বলল, তোমায় খুব ভালো লাগছে। এখন দেখি কে তোমায় অপমান করে। আরিশা, তুমি কেন এগুলো করছো? কারণ তোমাকে আমি সফল হতে দেখতে চাই, আমি তোমার পাশে থাকতে চাই। আমরা যখন শপিং মল থেকে বেরোচ্ছিলাম তখন দেখলাম আশেপাশে থাকা অনেক মেয়ে আমার দিকে আর চোখে তাকাচ্ছে। যে আমি কিছুক্ষণ আগে নিজেকে তুচ্ছ ভাবছিলাম, তার মানে এখানে মানুষের জীবনের চেয়ে পোশাকের মূল্য অনেক বেশি। গাড়িতে ফিরতে ফিরতে আমি কেবল জানালার বাইরে তাকিয়ে ভাবছিলাম, একটা মানুষের বাহিক রূপ বদলে গেলে পৃথিবীর দৃষ্টিভঙ্গি কতটা দ্রুত বদলে যায়। আরিশা গাড়ি ড্রাইভ করতে করতে মাঝে মাঝে আর চোখে আমার দিকে তাকাচ্ছিল আর আপন মনে হাসছিল। প্রায় 1 ঘন্টা পর বাড়িতে পৌঁছে যখন ড্রয়িং রুমে পা রাখলাম, আঙ্কেল আর আন্টি তখন সোফায় বসে চা খাচ্ছিলেন। আমি ভেতরে ঢুকতেই তারা দুজনে বেশ অবাক হয়ে তাকালেন। আঙ্কেল চশমাটা নাকের ওপর ঠিক করে নিয়ে গম্ভীরভাবে বললেন, ইয়েস, কাকে খুঁজছেন? আরিশা পাশ থেকে খিলখিল করে হেসে উঠল। সে আমার পিঠে একটা ধাক্কা দিয়ে আঙ্কেলের সামনে নিয়ে গেল। বাবা ভালো করে দেখো তো চিনতে পারো কি না। আন্টি এবার সোফা থেকে উঠে কাছে আসলেন। তিনি বেশ কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে থেকে অস্পষ্ট স্বরে বললেন, ওমা, এ তো আমাদের রাকিব। এ কি করে? আরশিয়া, এ কি পরিবর্তন! বিশ্বাসই হচ্ছে না ও সেই সকালের ছেলেটা। আরে তাই তো, সত্যি ওকে চেনাই যাচ্ছে না। হারিসা, তুমি তো জাদুর কাঠি চালিয়ে দিয়েছো। রাকিব, তোমাকে কিন্তু খুব স্মার্ট লাগছে। হ্যাঁ, খুব স্মার্ট। আমি লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেললাম। আঙ্কেল, আসলে আরিশা জোর করলো তাই আর কি।
ভালোই করেছে। মানুষের ব্যক্তিত্বে পোশাকের একটা প্রভাব আছে বাবা। তোমাকে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ আন্টি। যাও তোমরা ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। তারপর আরিশা তার নিজের রুমে আর আমি আমার রুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে এলে আন্টি আমাদের খেতে দিলেন। খাওয়া শেষ করে আবার যে যার রুমে চলে আসলাম। বিকেলে আমি আমার ঘরে ক্লাসের একটা বই পড়ছিলাম। হঠাৎই দরজায় কড়া নাড়ল আরিশা। ও নিজের ড্রেস বদলে হালকা বেগুনি রঙের একটা কামিজ পরেছে, চুলগুলো ছেড়ে দেওয়া। ওকে দেখে মনে হচ্ছিল কোনো এক স্নিগ্ধ সন্ধ্যার পরই। রুমে আসতে আসতে আরিশা বলে উঠল, কি ব্যাপার, পড়ার পোকা কি এখন থেকে মাথায় ঢুকলো? না এমনি ওই আর কি। ঠিক আছে, এখন আর পড়তে হবে না, চলো বাইরে যাব। বাইরে? কিন্তু কিছুক্ষণ আগে তো ফিরলাম আরিশা, আবার কোথায় যাব? ওফ রাকিব, চলো লেকের পাড়ে গিয়ে একটু ফুচকা খাবো। কিন্তু আরিশা, আমি আমার ভালো লাগছে না, কাল তো আমার ক্লাস আছে। আরিশার চোখ রাঙিয়ে বলল, কোনো কথা হবে না, আমি বলেছি যেতে হবে মানে হবেই, না হলে আমি রাগ করব কিন্তু। আমি আর না বলতে পারলাম না। ওর সে আদরে ধমকের কাছে আমি হার মানলাম। আচ্ছা ঠিক আছে, যাব। থ্যাংক ইউ, এখন রেডি হয়ে নাও। ওকে, তুমি বাইরে ওয়েট করো, আমি ড্রেস চেঞ্জ করে আসছি। ওকে। বলে আরিশা চলে গেল। তারপর আমি ফ্রেশ হয়ে এসে একটা শার্ট একটা জিন্স প্যান্ট পরে রেডি হয়ে নিলাম। বাইরে এসে আরিশার সামনে দাঁড়ালাম। আরিশা বলল, অনেক সুন্দর লাগছে তোমাকে। তোমাকেও। তাহলে যাওয়া যাক। তারপর আমরা বের হলাম। লেকের পাড়ে পৌঁছাতেই পরন্ত বিকেলে সোনালি আরও চারদিকে ছড়িয়ে পড়ল। লেকের পাড়ে প্রচুর মানুষের ভিড়, কিন্তু আমাদের দুজনের মধ্যে যেন এক অদ্ভুত নীরবতা কাজ করছিল। আমরা রেলিং ধরে হাঁটছিলাম। হঠাৎ আরিশা বলল, জানো রাকিব, আজ শপিং মলে তোমাকে যখন সেলুন থেকে বের হতে দেখলাম, আমি জাস্ট অবাক হয়ে গিয়েছিলাম। কেন, খুব খারাপ লাগছিল বুঝি? আরিশা থেমে গিয়ে আবার বলল, ধুর বোকা, খারাপ না, বরং ভাবতেই পারিনি তুমি এত হ্যান্ডসাম। মানে ওই মলিন পোশাকের নিচে যে এমন একজন লুকানো ছিল সেটা আগে বুঝিনি। আমি চুপ করে রইলাম। হঠাৎ একটা ছোট ছেলে দৌড়ে যাচ্ছিল আমাদের পাশ দিয়ে। আমাকে ধাক্কা দিতে আমি ভারসাম্য হারিয়ে আরিশার উপর প্রায় পড়েই যাচ্ছিলাম। নিজেকে সামলাতে গিয়ে আমি আরিশার দুই কাঁধ শক্ত করে ধরে ফেললাম। আরিশাও তাল সামলাতে না পেরে আমার খুব কাছে চলে এলো। মুহূর্তের জন্য আমাদের শ্বাস প্রশ্বাস যেন এক হয়ে গেল। ওর চুলের মিষ্টি সুবাস আমার নাকে এসে ধাক্কা দিল। আমি তাড়াতাড়ি করে নিজেকে সামলে নিলাম। আই এম সরি আরিশা, আমি আসলে ব্যালেন্স করতে পারিনি। আরিশা মুখ নামিয়ে খুব নিচু স্বরে বলল, ইটস ওকে, তুমি এত কাঁপছো কেন? আমি তো বাঘ নই। আমাদের দুজনের মধ্যে এখন নীরবতা। আরিশার গাল দুটো লজ্জায় লাল হয়ে গেল। আমি হাত সরিয়ে নিয়ে একটু দূরে দাঁড়ালাম। দুজনে উল্টো দিকে মুখ ফিরে কিছুক্ষণ চুপচাপ রইলাম। আমি মনে মনে ভাবলাম, এটাই হয়তো মিহি আর আরিশার পার্থক্য, যে আমাকে অহংকারের বশে অপবাদ দিল, আর একজন সম্পূর্ণ বিপরীত মানুষ, কোনো বিন্দু পরিমাণ অহংকার নেই, আর আমাকে খুব ভালো করে বুঝে। কিছুক্ষণ পর আমি মুখ ফুটে বললাম, আরিশা, চলো ফুচকা খাই। আরিশা লজ্জা এখনও কাটেনি, তাই লাজুক হেসে আমাকে বলল, চলো। কিছুক্ষণ পর আমি আবার বললাম, আরিশা একটা কথা বলবো? বলো। এই যে তুমি আমার জন্য এত কিছু করছো, আমার না নিজেকে খুব অপরাধী মনে হয়। আমার তো দেওয়ার কিছুই নেই। কে বললো নেই? তুমি আমার পাশে আছো না। বন্ধুত্ব মানেই তো জাস্ট পাশে থাকতে হয়, তুমি তো আছোই, এটাই অনেক। আমরা যখন ফুচকা খাচ্ছিলাম, আরিশা বারবার আমার দিকে তাকিয়ে হাসছিল। ও যেন আমাকে নতুন করে আবিষ্কার করছিল। সন্ধ্যার আলো আধারিতে লেকের পাড়ে যখন পানি চিকচিক করছিল, তখন আমার মনে হলো হয়তো জীবনের সব হারানো পালংগুলো আবারও ফিরে পাওয়া সম্ভব, যদি পাশে এমন একজন মানুষ থাকে। ফুচকার বিল আরিশাই পে করলো। তখন ফুচকালা মামা বলল, ম্যাডাম, আপনি তো একাই ফুচকা খেতে আসেন, আজকে স্যারকে নিয়ে আসছেন, খুব ভালো লাগছে। ম্যাডাম, আপনাদের দুজনকে খুব সুন্দর মানিয়েছে। ফুচকালার কথা শুনে আরিশা ভ্যাবাচাকা খেয়ে গেল। আরিশা আমার দিকে তাকালো। আমি আরিশার দিকে একটু তাকিয়েই আবারও নিজ দিকে তাকালাম। আরিশা শুধু ফুচকাওয়ালাকে ধন্যবাদ দিয়ে বিল পে করে সেখান থেকে চলে আসলো। এখন খোলা রাস্তায় আমি আর আরিশা হাঁটছি। হঠাৎ আরিশা থেমে গিয়ে আমার দিকে তাকিয়ে মাথা নিচু করে বলল, আই এম সরি রাকিব। আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম। অন্ধকার রাস্তায় ল্যাম্পপোস্টের আলো ওর মুখে পড়ে এক মায়াবী আভা তৈরি করেছে। সরি? হঠাৎ সরি কেন আরিশা? না মানে ওই যে ফুচকাওয়ালা আমাদের নিয়ে ওসব কথা বললো, তুমি হয়তো আনইজি ফিল করেছো, তাই সরি বললাম। ওর এই কথা শুনে আমার হাসি পেয়ে গেল। ভুল করলো ফুচকাওয়ালা, আর সরি বলছো তুমি? এটা কেমন কথা আরিশা? আর তাছাড়া আমি এসবে একদমই কিছু মনে করিনি। মানুষের চোখে যেটা ধরা পড়ে তারা সেটাই বলে, তাই ওনার কাছে যা মনে হয়েছে তাই বলেছে। এতে তোমার অপরাধ কোথায়?
আমার কথায় আরিশা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে মিষ্টি করে হাসলো আর বলল, যাক, আমি তো ভাবছিলাম তুমি আবার মাইন্ড করে বসো কিনা। জানোই তো আমি একটু বেশিই ভেবে ফেলি। আমি ওর চোখের দিকে তাকালাম, তারপর বললাম, আরিশা, তুমি আমার জন্য যা করেছো আর করছো তার সামনে এই ছোটোখাটো কথাগুলো কিছুই না। তুমি শুধু আমার বন্ধুই নও, তুমি আমার নতুন জীবনের দিশারি। তোমার উপর রাগ করা বা তোমার কোনো কথায় কষ্ট পাওয়ার প্রশ্নই ওঠে না আমার। আরিশা আমার কথার কোনো উত্তর দিল না। আমরা ধীর পায়ে গাড়ির দিকে এগিয়ে গেলাম। গাড়িতে ফেরার পুরোটা সময় ও খুব সুন্দর সুন্দর গল্প করলো। ওর ছোটোবেলার কথা, ওর ঢাকা ভার্সিটির প্রথম দিনের অভিজ্ঞতার কথা শুনিয়ে আমাকে হাসালো। আরিশা অনেক মিশুক। মনে হলো না যে আমরা মাত্র কয়েকদিন আগে পরিচিত হয়েছি। বাসায় পৌঁছাতে পৌঁছাতে রাত প্রায় 9টা বেজে গেল। ড্রয়িং রুমে ঢুকতে দেখি আন্টি সোফায় বসেছিলেন। আমাদের দেখে উনি হাসি মুখে বললেন, কি ব্যাপার, তোদের ফিরতে এত দেরি হলো যে বড়? আরিশা হাসতে হাসতে গিয়ে ওর মায়ের পাশে বসে পড়ল আর বলল, ওকে নিয়ে একটু লেকের পাড়ে ঘুরতে গিয়েছিলাম। কতদিন পর মন খুলে আড্ডা দিলাম আম্মু। আন্টি আমার দিকে তাকিয়ে স্নেহস্বরে বলল, ঠিক করেছিস মা, ও তো সারাটা দিন শুধু দুশ্চিন্তা নিয়ে থাকে, ওর মনটাও একটু ফ্রেশ হওয়ার দরকার। ঠিক আছে, তোরা হাত মুখ ধুইয়ায়, ডিনার রেডি। তারপর আমরা ফ্রেশ হয়ে ডিনার শেষ করলাম। আঙ্কেলের সাথে পড়াশোনা নিয়ে বেশ কিছু সময় কথা হলো। খাওয়া দাওয়া শেষে আমি আমার রুমে চলে আসলাম। মনের ভিতরে এক অন্যরকম শান্তি অনুভব করছি। টেবিলের বাতিটা জ্বালিয়ে আমি কালকের ক্লাসের বইগুলো নিয়ে বসলাম। রাত গভীর হলো। পড়াশোনা শেষ করে বিছানায় গায়ে দিলাম। জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো আমার ঘরে এসে পড়ছে। কালকের ক্লাসের কথা ভাবতে ভাবতে আমি একসময় গভীর ঘুমে তুলে গেলাম। পরের দিন সকালে খুব ভোরে উঠে ফ্রেশ হয়ে নিলাম। আরিশার কিনে দেওয়া সেই নেভি ব্লু কালারের প্রিমিয়াম শার্ট আর ফিটেড প্যান্টটা পরলাম। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে আমি নিজে কয়েক সেকেন্ড থমকে রইলাম। এরপর চুলগুলো সুন্দর করে সেট করে পারফিউম লাগালাম। হাতে আরিশার দেওয়া ঘড়িটা পরতেই লুকটা যেন একদম কমপ্লিট হয়ে গেল। নিচে নামতে আরিশা আমাকে দেখে চোখ কপালে তুলল। ও নিজেও খুব সুন্দর একটা সালোয়ার কামিজ পরে তৈরি হয়ে আছে। ও এগিয়ে এসে বলল, ওয়াও, আজ কিন্তু তোমাকে দেখে কেউ কটু কথা বলতে পারবে না যে। জাস্ট ফাটাফাটি লাগছে তোমায়। ধন্যবাদ। আজকের গাড়ি নিল না আরিশা। আমরা একটা রিক্সা নিলাম। ক্যাম্পাসে পৌঁছানোর আগেই আমি আরিশাকে বললাম, আরিশা, বলো। আমি এখানে নেমে যেতে চাই। বাকিটা পথ আমি হেঁটে যেতে পারবো, তুমি রিক্সা করে যাও। কেন? কারণ ওরা আমার সাথে তোমায় দেখলে সবাই হাসাহাসি করবে। কলি করু। আরিশা প্লিজ। কিন্তু কোনো কিন্তু নয়, প্লিজ। আরিশা প্রথমে রাজি না হলেও আমার জোরাজোরিতে রাজি হলো। তারপর আমি রিক্সা থেকে নেমে হেঁটে যেতে লাগলাম আর আরিশা রিক্সা দিয়ে চলে গেল। 5 মিনিট হাঁটার পর আমি কলেজ পেয়ে গেলাম। ক্যাম্পাসের ভিতর ঢুকতেই চারপাশের পরিবেশটা যেন হঠাৎ থমকে গেল। সবাই আমার দিকে হা হয়ে তাকিয়ে আছে। আমি কলেজের করিডোর দিয়ে হেঁটে ক্লাসরুমে প্রবেশ করলাম। তখন খেয়াল করলাম কাল যারা আমাকে দেখে হাসাহাসি করছিল তারা যে একে অপরের দিকে তাকাচ্ছে। তাদের চোখে মুখে অবিশ্বাসের ছাপ। কেউ কেউ তো নিজেদের মধ্যে ফিসফিস শুরু করে দিয়েছে। আরে, এটা কি সেই কালকের ছেলেটা নাকি অন্য কেউ? বিশেষ করে ক্লাসের মেয়েদের প্রতিক্রিয়া ছিল চোখে পড়ার মতো। যে মেয়েটি কাল আরিশার রুচি নিয়ে প্রশ্ন তুলেছিল সে এখন হা হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি কোনো দিকে না তাকিয়ে সোজা গতকালে সেই বেঞ্চটার দিকে এগিয়ে গেলাম। বুকটা হালকা কাঁপলেও আমি আত্মবিশ্বাসের সাথে নিজের সিটে বসলাম। পাশে আরিশা বসেছিল। ও আমার দিকে তাকিয়ে চোখের ইশারায় থামস আপ দেখালো। ওর চোখে তখন জয়ের আনন্দ আর একরাশ মুগ্ধতা। ও যেন বলতে চাইছিল, দেখেছো, আমি বলেছিলাম না তুমিই সেরা। কিছুক্ষণের মধ্যে আমাদের গণিত বিষয়ের প্রফেসর ডক্টর জামান স্যার ক্লাসে ঢুকলেন। তিনি অত্যন্ত গম্ভীর মানুষ। ঢুকে বোর্ডে একটা জটিল ক্যালকুলাসের সমস্যা লিখলেন। পুরো ক্লাসের দিকে তাকিয়ে তিনি বললেন, এই অঙ্কটা কি কেউ সমাধান করতে পারবে? পুরো ক্লাসে নিস্তব্ধতা নেমে এলো। বড় বড় নোটবুক আর ল্যাপটপ নিয়ে বসা ছাত্রছাত্রীরাও মাথা নিচু করে রইল। অঙ্কটা আসলে অনেক কঠিন ছিল। কয়েক সেকেন্ড পার হওয়ার পর আমি সাহস সঞ্চয় করে আস্তে করে হাত তুললাম। স্যার একটু অবাক হয়ে আমার দিকে তাকালেন। হ্যাঁ, তুমি কি সমাধান করতে পারবে? স্যার, চেষ্টা করে দেখতে পারি। এসো, বোর্ডে এসে সমাধান করো। আমি উঠে গিয়ে মার্কারটা হাতে নিলাম। পুরো ক্লাসের কয়েক জোড়া চোখ আমার হাতের দিকে তাকিয়ে আছে। আমি বিদ্যুৎ গতিতে অঙ্কটা সমাধান করতে শুরু করলাম। মাত্র কয়েক মিনিটের মধ্যে পুরো বোর্ডটা নিখুঁত ক্যালকুলেশনে ভরে গেল। শেষ লাইনটা লিখে আমি ঘুরে দাঁড়ালাম স্যারের দিকে। স্যার আমার দিকে নয়, বোর্ডের দিকে তাকিয়ে বিস্ময়ে বিড়বিড় করে বললেন, অসাধারণ! এই মিটারটা তো পাঠ বইয়ে তো নেই, তুমি এটা শিখলে কোথায়? আমি কিছুই বলতে পারলাম না।
স্যার খুশিতে আমার কাঁধে হাত রাখলেন। তারপর ক্লাসে সবার দিকে তাকিয়ে বললেন, হি ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, প্লিজ ক্যাপ ফর হিম। তারপর স্যারের কথা মতো আমার জন্য সবাই করতালি বাজালো। আমি যখন নিজের সিটে ফিরে আসছি তখন দেখলাম কাল যারা আমাকে অপমান করছিল তারা লজ্জায় মাথা নিচু করে আছে। আরিশা আমার দিকে তাকিয়ে মুখ টিপে হাসছে। ওর চোখে যেন আনন্দ অশ্রু চিকচিক করছে। ক্লাস শেষে আমি ক্যাম্পাসের আম গাছের নিচে বসে আছি। হঠাৎ পিছন থেকে একটা নরম হাতের স্পর্শ পেলাম। ফিরে তাকাতেই দেখলাম আরিশা দাঁড়িয়ে আছে। ওর চোখ মুখে এক অদ্ভুত খুশির ঝিলিক। আরিশা আমাকে মুচকি এসে বলল, বাহ, আমাদের ক্লাসের নতুন ম্যাথ জিনিয়াস তো দেখি এখানে একা একা প্রকৃতির শোভা দেখছেন। আজকে ক্লাসে যা দেখালে না, পুরো ডিপার্টমেন্টের সবাই এখনও তোমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি সত্যি তোমার জন্য অনেক অনেক আনন্দ বোধ করছি। এসব কিছু তোমার জন্য আজ সম্ভব হয়েছে, সো থ্যাংক ইউ সো মাচ আরিশা। আরিশা আমার পাশে বসতে বসতে বলল, ওয়েলকাম স্যার। আজ তুমি নিজেকে যেভাবে প্রমাণ করলে, আর যারা কাল তোমাকে তুচ্ছ ভেবেছিল তাদের উচিত শিক্ষা হয়েছে। জানো, ওই যে মেয়েটা কাল হাসাহাসি করছিল, সে তো ক্লাস শেষে আমাকে এসে জিজ্ঞেস করছিল তোমার নাম কি। আমি কিছু বলিনি। মানুষের দৃষ্টিভঙ্গি আসলে অনেক অদ্ভুত, তাই না? আচ্ছা বাদ দাও ওসব, এখন চলো, অনেক সময় হলো। চলো বলে দুজনে হেঁটে ক্যাম্পাসের গেটে আসলাম এবং একটা রিক্সা ঠিক করলাম। রিক্সা চলতে শুরু করলো শহরের ব্যস্ত রাস্তা দিয়ে। আরিশার আমি খুব কাছাকাছি বসে আছি। আরিশা টুকটাক কথা বলছে আর আমি উত্তর দিচ্ছি। কথা বলতে বলতে রিক্সাটি হঠাৎ একটা বড় গর্তের ওপর দিয়ে বেশ জোরে ঝাঁকুনি খেল। মুহূর্তের মধ্যে আমি আর আরিশা একে অপরের গায়ের উপর পড়ে গেলাম। আমি তাল সামলাতে না পেরে আরিশার কোমর জড়িয়ে ধরলাম আর ও আত্মরক্ষার জন্য আমার বুকটা আঁকড়ে ধরলো। আমাদের মুখ দুটো একদম কাছাকাছি চলে আসলো। ওর চুলের ঘ্রাণ আর উষ্ণ নিঃশ্বাস আমার মুখে এসে পড়ছিল। রিক্সা চালক হঠাৎ ব্রেক কষায় ঝাঁকুনিটা আরও বাড়লো, যার ফলে আমরা আরও বেশি একে অপরের স্পর্শে আবদ্ধ হলাম। কয়েক সেকেন্ডের জন্য পৃথিবীটা যেন থমকে গেল। আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম আরিশার হৃৎপিণ্ডের শব্দ, যা আমার মতোই দ্রুত চলছে। আরিশা খুব নিচু স্বরে লজ্জা মেশানো কণ্ঠে বলল, রাকিব ছাড়ো, লোকে দেখছে। আমি একদম অপ্রস্তুত হয়ে তড়িঘড়ি করে সরে বসলাম। আই এম রিয়েলি সরি আরিশা, আমি আসলে রিক্সা ঝাঁকুনিতে ব্যালেন্স হারিয়ে ফেলেছিলাম। আরিশা নিজের ওড়নাটা ঠিক করে মাথা নিচু করে ফেলল। ওর ফর্সা কাল দুটো লজ্জায় টকটকে লাল হয়ে গেছে। তারপর আরিশা নিচু গলায় বলল, সবসময় সরি বলতে হয় না গাধা, এটা তো আর তুমি ইচ্ছে করে করনি। আমি ভীষণ লজ্জা পেয়ে বললাম, না মানে। উফ, এত মানে মানে করো কেন? আরে বাবা, বুঝছি তো, এত এক্সপ্লেনেশন দিতে হবে না। বাকি পট্টুকতে আমাদের মধ্যে এক মায়াবী নীরবতা ছিল। আরিশা বাসায় যাওয়া অবধি আর লজ্জায় কথাই বলল না, কিন্তু সে বারবার আর চোখে আমার দিকে তাকাচ্ছিল। আর আমি কেবল রাস্তার ধারের গাছপালার দিকে তাকিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করছিলাম। বাসায় পৌঁছানোর পর ডোরবেল বাজাতে গিয়েও আমাদের আঙ্গুল একে অপরের সাথে ছুঁয়ে গেল। বাসায় ঢোকার পর থেকেই আমাদের দুজনের মধ্যে এক অদ্ভুত নীরবতা বিরাজ করছে। কেউ কোনো কথা বলছি না। রিক্সার সেই মুহূর্তটা যেন আমার অবেচেতন মনে বারবার হানা দিচ্ছিল। আমি এর কোনো কথা না বাড়িয়ে সোজা নিজের রুমে চলে আসলাম। রুমে এসে দরজাটা হালকা করে লাগিয়ে দিয়ে আয়নার সামনে দাঁড়ালাম। শার্টটা খুলে হ্যাঙ্গারে ঝোলাতে ঝোলাতে ভাবলাম, মানুষ আসলে তার নিজের থেকে বেশি সুন্দর হয়ে ওঠে যখন কেউ তাকে নিঃস্বার্থভাবে বিশ্বাস করে। অশ্রমিকে চোখে মুখে ঠান্ডা জলের ঝাপটা দিলাম। দুপুরের রোদে আর ক্লাসের উত্তেজনার পর শরীরটা বেশ ক্লান্ত লাগছিল। ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসলাম। দেখলাম আন্টি খাবারের টেবিলে সব কিছু গুছিয়ে ফেলেছেন। এসো রাকিব, খেয়ে নাও। আর শিয়া কোথায়? ওকে একটু ডাকো তো। আমি আরিশার রুমের সামনে গিয়ে হালকা টোকা দিলাম। ভেতর থেকে আরিশার শান্ত কণ্ঠ শোনা গেল। আসছি। কিছুক্ষণ পরও বেরিয়ে এলো। ওর চোখে এখনও সে লাজুক শাহনিটা লেগে আছে। আমরা খুব চুপচাপ লাঞ্চ করলাম। আঙ্কেল আজকে বাসায় নেই, জরুরি কাজে বাইরে গেছেন। খাওয়া দাওয়া শেষ করে আমি রুমে ফিরে এসে বিছানায় গাইলে দিলাম। ক্লান্তিতে চোখের পাতা ভারী হয়ে এলো। কখন যে গভীর ঘুমে তলিয়ে গেলাম টেরই পেলাম না। যখন ঘুম ভাঙলো তখন ঘরের ভেতরটা আবছা অন্ধকারে ডুবে আছে। জানালার পর্দা সরিয়ে দেখলাম আকাশটা রক্তিম আভা ধারণ করেছে। সন্ধ্যা নেমে আসছে। শরীরটা বেশ ঝরঝরে লাগছে। হঠাৎ মনে হলো একটু খোলা বাতাসে যাওয়া দরকার। আমি ধীর পায়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠে গেলাম। ছাদে পা রাখতে এক ঝলক স্নিগ্ধ বাতাস আমাকে স্বাগত জানালো। একটু সামনে এগোতেই দেখলাম আরিশা ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। ওর পরনে একটা সাদা রঙের হালকা চিকন পাড়ির কামিজ। বাতাসে ঝাপটায় ওর খোলা চুলগুলো অবাধ্য হয়ে উঠছে। দূর থেকে ওকে নীলিমার কোনো রাজকন্যার মতো লাগছিল। আমি নিঃশব্দ ওর পাশে গিয়ে দাঁড়ালাম। ও
ও টের পেয়ে আমার দিকে এক পলক তাকিয়ে আবারও আকাশের দিকে চোখ ফেরালো। অনেকক্ষণ এখানে? সন্ধ্যাটা দেখছিলাম। এই সময়টা আমার খুব প্রিয়, সব কিছু কেমন শান্ত হয়ে যায়। আমরা দুজনে কিছুক্ষণ নীরব রইলাম। আকাশ জুড়ে মেঘের খেলা, নিচে ব্যস্ত শহরের কোলাহল শোনা যাচ্ছে, কিন্তু আমাদের এখানে যেন সময় থমকে আছে। কিছুক্ষণ পর আরিশ আমাকে বলল, আচ্ছা তুমি এখানে থাকো, আমি নিচে যাই। আচ্ছা যাও, বলে আরিশা পেছন করে চলে আসতে চাইলো, কিন্তু তখনই ঘটল বিপত্তি। ছাদের ওই জায়গায় একটু পিচ্ছিল ছিল, হয়তো গাছে পানি দেওয়ার সময় পানি জমেছিল। আরিশা পা পিছলে গেল এবং ভারসাম্য হারিয়ে পেছনের দিকে পড়ে যেতে লাগলো আর বলে উঠল, ও মা গো! আমি সাথে সাথে আরিশার দিকে তাকালাম আর এক মুহূর্ত দেরি না করে ওকে ধরার জন্য হাত বাড়ালাম। ওকে পড়ে যাওয়া থেকে বাঁচাতে আমি ওর কোমরে হাত দিয়ে নিজের দিকে সজোরে টেনে ধরলাম। একটু টানটা বেশি জোরে হয়ে যাওয়ার কারণে আরিশা সোজা এসে আমার বুকের উপর আশ্রে পড়ল। তাল সামলাতে না পেরে রেলিং আমার পিঠ ঠেকিয়ে দাঁড়ালাম। আরিশা আমার দুহাত আর বুকের মাঝে একদম বন্দী হয়ে গেল। ওর দুহাত আমার কাজ শক্ত করে আঁকড়ে ধরে আছে। আমাদের মুখমণ্ডল এখন এতটাই কাছাকাছি যে আমি শুধু ওর চোখের মনি কাঁপতে দেখছি। ওর এলোমেলো চুলগুলো আমার মুখে এসে লাগছে। মুহূর্তের জন্য আমরা দুজনে পাথর হয়ে গেলাম। চারদিকে বাতাস যেন থমকে গেল। আরিশার হৃৎপিণ্ডের দ্রুত ধুকপুকানি আমি নিজের বুকে অনুভব করতে পারছি। তারপর আমি আরিশাকে ছেড়ে দিয়ে, আরিশা তুমি ঠিক আছো? আমি আসলে তোমাকে পড়ে যাওয়া থেকে বাঁচাতে। আমার কথায় আরিশা দ্রুত আমার বুক থেকে সরে দাঁড়িয়ে নিজের ওড়নার চুল ঠিক করতে লাগলো। লজ্জার মুখটা টকটকে লাল হয়ে গেছে। ও নিচের দিকে তাকিয়ে আমতামতা করে বলল, উফ, কিভাবে যে পা পিছলে গেল! থ্যাংক ইউ তোমাকে, তুমি না ধরলে আজ নির্ঘাত মাথা ফাটতো। আমিও বেশ অপ্রস্তুত হয়ে গেলাম। নিজের হাতে তালুর দিকে তাকিয়ে বললাম, না মানে পানি ছিল মনে হয় ওখানে, সাবধানে হাঁটা উচিত ছিল। আমাদের মধ্যে আবারও সেই রিক্সার মতো একটা লাজুক নীরবতা নেমে এলো। কেউ কারো চোখের দিকে তাকাতে পারছিলাম না। আরিশা লজ্জা রাখতে আমাকে বলল, ঠিক আছে, অনেক বাতাস এখানে, তুমি থাকো, আমি নিচে যাই। আম্মু বোধহয় চা বানিয়েছে। বলে আরিশা এক মুহূর্ত আর দাঁড়ালো না, প্রায় দৌড়েই ছাদ থেকে নিচে নেমে গেল। আমি রেলিংটা শক্ত করে ধরে একটা দীর্ঘ শ্বাস ফেললাম। আমার বুকের ভেতরটা টিপ টিপ করছে। ওর গায়ের সে মিষ্টি সুবাস যেন এখনও আমার নাকে লেগে আছে। আমি আকাশের দিকে তাকিয়ে মনে মনে বললাম, হে আল্লাহ, আমি যেন কোনো ভুল না করে ফেলি। এই পরিবারটা আমার উপর যে বিশ্বাস রেখেছে, আমি যেন তার মর্যাদা রাখতে পারি। আকাশে কিছুক্ষণের মধ্যে অন্ধকার গাঢ় হয়ে আসলো। শহরের কৃত্রিম আলোগুলো জ্বলে উঠছে। আমি আরও কিছুক্ষণ ছাদে একা কাটিয়ে শান্ত হয়ে নিচে নেমে এলাম। নিজের রুমে গিয়ে পড়ার টেবিলে বসলাম। আমি পড়াশোনায় ডুবে যাওয়ার চেষ্টা করলাম। প্রায় ঘন্টাখানিক পর দরজায় টোকা পড়ল। আরিশা হাতের দুটো কফির মগ নিয়ে ভেতরে ঢুকলো। ও এখন একদম স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে, তবে চোখের কোণে এখনও সেই লাজুক চাহনিটা রয়ে গেছে। আর আমাকে বলল, এই যে মিস্টার জেনিয়াস, কফি নাও। আর শোনো, এই চ্যাপ্টারটা আমি কিছুতেই মাথায় ঢুকাতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে দাও তো। অবশ্যই, এসো বসো। আরিশা আমার ঠিক পাশে একটা চেয়ার টেনে বসলো। আমরা দুজন বেশ মনোযোগ দিয়ে বইয়ের পাতায় ডুবে গেলাম। আমি ওকে অঙ্কটা খুব সহজ করে বুঝিয়ে দিচ্ছিলাম। আরিশা এক হাত দিয়ে টেবিলের উপর ভার দিয়ে ঝুঁকে আমার খাতা দেখছিল। পড়তে পড়তে আমরা এতটাই মগ্ন হয়ে গিয়েছিলাম যে আমাদের মাঝখানে দূরত্বটা যে একদমই নেই সেটা খেয়ালই করিনি। হঠাৎ আরিশা কলমটা হাত থেকে ফসকে টেবিলের নিচে পড়ে গেল। ও নিচু হয়ে সেটা তুলতে গেল, আর ঠিক সেই মুহূর্তে আমিও কলমটা তোলার জন্য নিচু হলাম। টেবিলের নিচে অন্ধকার ছিল, আর জায়গাটাও ছিল খুব সংকীর্ণ। নিচু হতেই আমাদের দুজনের মাথা টক করে হালকা বাড়ি খেল। আরিশা হুক করে মাথাটা ধরল। আমি অপ্রস্তুত হয়ে তড়িঘড়ি করে ওর কপালে হাত দিয়ে ঘষে দিতে লাগলাম। সরি আরিশা, ব্যথা পেলে নাকি দেখি? আরিশা মাথা তুলল। আমি তখন ওর কপালে হাত দিয়ে আছি। আমাদের মুখ এখন মাত্র কয়েক ইঞ্চি দূরত্বে। টেবিলের ল্যাম্পের আলোয় ওর চোখের মনি দুটো হীরের মতো চকচক করছিল। ও ঠোঁটগুলো কাঁপছে। নিস্তব্ধ ঘরে কেবল আমাদের নিঃশ্বাসের শব্দ পাওয়া যাচ্ছিল। হঠাৎ আমার হাতের আঙ্গুল ওর কপালের চুলে আটকে গেল। আমি সরাতে গিয়ে ওর কানের ললি ছুঁয়ে ফেললাম। একটা শিহরণ আমার সারা শরীরে খেলে গেল। আরিশা যেন পাথরের মতো জমে গেছে। ওর উত্তপ্ত নিঃশ্বাস আমার গলায় এসে লাগছে। এই মুহূর্তে পৃথিবী যেন সম্পূর্ণ থমকে গেছে। প্রায় কয়েক সেকেন্ড আমরা ওভাবেই একেবারে চোখের দিকে তাকিয়ে রইলাম। এরপর নিজেদের জ্ঞানে ফিরে আমি দ্রুত হাত ছড়িয়ে নিজের চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়লাম। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমি সত্যি সরি আরিশা, আই এম সো সরি। আরিশার কোনো কথা বললো না। ও দ্রুত উঠে দাঁড়ালো। ওর সারা মুখ এবার আর কেবল লাল নয়, কান পর্যন্ত লাল হয়ে গেছে। ও কাঁপা কাঁপা হাতে নিচের বই আর কফির মগটা নিল। একবার আমার দিকে তাকানোর চেষ্টা করলো, কিন্তু লজ্জায় পারল না। মাথা নিচু করেই
ঘর থেকে প্রায় ছুটে বেরিয়ে গেল। দরজাটা বন্ধ হওয়ার শব্দ পেয়ে আমি ধপ করে চেয়ারে বসে পড়লাম। মনে মনে ভাবতে লাগলাম, আমার সাথে এগুলো কেন হয়? ধুর, এখন যদি আরিশা আমাকে ভুল বোঝে তাহলে আমার পড়াশোনা আবার সব গেল। আর আঙ্কেল আন্টির সামনে আমি মুখ দেখাবো কি করে? প্রায় আধ ঘন্টা পর আন্টির কণ্ঠ শোনা গেল। উনি দরজার ওপাশ থেকে ডাকলেন। রাকিব, খাবার দেওয়া হয়েছে, তাড়াতাড়ি আসো। আমি একটা দীর্ঘ শ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলাম। তারপর ড্রয়িং রুমে গিয়ে দেখলাম আঙ্কেল আর আন্টি আগেই টেবিলে বসেছেন। আরিশা বসেছে, কিন্তু এক দৃষ্টিতে নিজের প্লেটের দিকে তাকিয়ে আছে। আমি ধীর পায়ে গিয়ে আমার নির্দিষ্ট চেয়ারটাতে বসলাম। আরিশা, যে মেয়েটি সবসময় ঝটপট কথা বলে, আর সে একদম চুপ। ও দ্রুত কয়েক লোকমা খেয়ে প্লেট সরিয়ে ফেলল। আন্টি অবাক হয়ে বললেন, কিরে মামুনি, এতটুকু খেয়ে উঠে যাচ্ছিস যে? শরীর খারাপ নাকি? আরিশা মাথা নিচু করেই বলল, না আম্মু, আসলে খিদে নেই তেমন, আমি ঘুমাতে যাচ্ছি। বলেও একবার আমার দিকে না তাকিয়ে দ্রুত পায়ে নিজের ঘরে চলে গেল। আমার বুকের ভেতরটা যেন শুকিয়ে গেল। আঙ্কেল আমার দিকে তাকিয়ে এসে বললেন, রাকিব, পড়াশোনা কেমন বুঝছো? হ্যাঁ, আমি কোনো মতো নিজেকে সামলে নিলাম। জি আঙ্কেল, পড়াশোনা ভালোই হচ্ছে। আরিশা আমাকে অনেক সাহায্য করছে। আঙ্কেল আন্টির সাথে টুকটাক আরও কিছু কথা বলে আমি খেয়ে দ্রুত নিজের রুমে চলে আসলাম। তারপর 7-5 ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম টেরই পাইনি। পরদিন সকালে ঘুম থেকে উঠে আমি দ্রুত রেডি হয়ে নিলাম। নিচে গিয়ে দেখলাম আরিশা নাস্তা করছে। ও আমাকে দেখে খুব ছোট্ট করে বলল, গুড মর্নিং। কিন্তু চোখে চোখ রাখলো না। আমিও নাস্তা শেষ করে আরিশার সাথে ওর গাড়িতে আমরা ভার্সিটির উদ্দেশ্যে রওনা হলাম। গাড়িতে যাওয়ার সময় আমাদের মধ্যে কোনো কথা হলো না। ক্যাম্পাসের কাছাকাছি পৌঁছাতেই আমি সে আগের মতো বললাম, আরিশা, আমি এখানে নেমে যাই, তুমি যাও। আরিশা এবার কোনো জোরাজোরি করলো না, শুধু মাথা নাড়ল। আমি রিক্সা থেকে নেমে হাঁটা ধরলাম। 5 মিনিট পর যখন ক্যাম্পাসের করিডোরে ঢুকলাম, আরিশা আগেই ক্লাসরুমে চলে গেছে। তাই আমি আস্তে আস্তে ক্লাসরুমের দিকে হাঁটা ধরলাম। ক্লাসের দরজায় পৌঁছাতেই যে প্রথম দিন আমার পোশাক নিয়ে ব্যঙ্গ করেছিল, আমি ক্লাসরুমে ঢোকার সময় দেখলাম সে আজও আমার দিকে হা হয়ে তাকিয়ে আছে। তার চোখে আজ এক অদ্ভুত বিস্ময় আর মুগ্ধতা মিশে আছে। আমি চুপচাপ নিজের সিটে গিয়ে বসলাম। আজকেও আমি ক্লাসে মেধার পরিচয় দিলাম। সেই মেয়েটি সহ সবাই আমার দিকে হা হয়ে তাকিয়ে আছে। ক্লাস শেষ হওয়ার পর আরিশা বলল, তুমি আমতলায় গিয়ে একটু বসো, আমার লাইব্রেরিতে একটু কাজ আছে। ঠিক আছে বলে আমি একা একা আম গাছের নিচে একটা বেঞ্চে বসে আছি। কিছুক্ষণ পরই হঠাৎ সামনে কারো ছায়া পড়ল। তাকে দেখি সেই মেয়েটি, পরনে দামি সালোয়ার কামিজ, হাতে আইফোন। সে একটু আস্তে করে এগিয়ে এসে হাসলো, তারপর নিজেই বলল, হাই। আমি কিছুটা অবাক হলাম। হ্যালো। আসলে এই 2 দিন তোমার পারফরমেন্সের জন্য আই ওয়াজ রিয়েলি ইমপ্রেসড। আর সেই দিনের জন্য সরি, আমার আসলে ওইভাবে বলাটা উচিত হয়নি। আই এম রিয়েলি সরি। ইটস ওকে। বাই দ্য ওয়ে, আমি তানিয়া। তোমার নামটা কি জানতে পারি? আমি ওর দিকে তাকিয়ে মনে মনে হাসলাম আর ভাবলাম, বাহ, একদিনে ভালো পোশাকে মানুষের রূপ কীভাবে বদলে যায়। আমি খুব গম্ভীরভাবে উত্তর দিলাম, রাকিব। বাহ, সুন্দর নাম তো। জি ধন্যবাদ। তানিয়া মেয়েটি একটু সংকোচ নিয়ে আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, রাকিব, আমরা কি ফ্রেন্ড হতে পারি? আমি তো হা হয়ে তাকিয়ে আছি। মেয়েটি বলে কি, 2 দিন আগে যে আমাকে নাক ছিটকালো সে আজ আমার বন্ধু হবে? তারপর মেয়েটি আবারও বলল, কি হলো, কিছু বলো। আমরা কি ফ্রেন্ড হতে পারি? আমি কিছু বলতে যাব, ঠিক তখনই দূর থেকে দেখলাম আরিশা লাইব্রেরি থেকে বেরিয়ে আমার দিকে আসছে। আমাকে তানিয়া মেয়েটির সাথে কথা বলতে দেখে ওর চলার গতি যেন একটু বেড়ে গেল। একটু পরেই ঝড়ের বেগে আরিশা আমাদের সামনে এসে দাঁড়ালো। ওর চেহারা রাগে একদম লাল হয়ে আছে। ও একবার তানিয়ার বাড়িয়ে দেওয়া হাতের দিকে তাকালো, আরেকবার তানিয়ার মুখের দিকে। আরিশার নিঃশ্বাস দ্রুত বইছে। তানিয়া কিছু বুঝে ওঠার আগেই আরিশা তাতে দাঁত চেপে বলল, সাহস তো তোমার কম না তানিয়া। যে ছেলেকে প্রথম দিন সবার সামনে তুমি অপমান করেছিলে, আজ তার সাথেই কথা বলতে এসেছো। লজ্জা করে না তোমার? তানিয়া হকচকিয়ে গিয়ে বলল, আরে আরিশা, তুমি হুট করে রেগে যাচ্ছ কেন? আমি তো জাস্ট রাকিবের সাথে ফ্রেন্ড হতে চেয়েছি। আর সেই দিনের জন্য তো আমি রিয়েলি সরি বললাম। সরি বললেই সব হয়ে যায়? ওর নাম তোমার মুখে উচ্চারণ করার সাহস কোত্থেকে পাও তুমি? খবরদার তানিয়া, এরপর যদি আমি ওকে তোমার আশেপাশে দেখি তবে তোমার খবর আছে। একদম ওর থেকে দূরে থাকবে। আর সেই দিনের জন্য তো আমি সরি বললামই। তুমি কেন আমার রিয়েক্ট করছো? রাকিব কি তোমার কেনা গোলাম? ও কার সাথে কথা বলবে সেটা ও ঠিক করবে। কথাটা শোনা মাত্রই আরিশার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আর সাথে সাথে ও হাত বাড়িয়ে, হ্যাঁ ঠিকই ভেবেছেন, আরিশা ওকে কষে থাপ্পড় বসিয়ে দিল। পুরো আমতলা যেন মুহূর্তের মধ্যে নিস্তব্ধ হয়ে গেল। আশেপাশে থাকা ছাত্রছাত্রীরা
সবাই হা হয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। তানিয়া ওর গালে হাত দিয়ে তাকিয়ে রইল। তারপর আরিশা বলল, এটা ছিল তোমার সীমানা মনে করিয়ে দেওয়ার জন্য। এরপর যদি ওকে ডিস্টার্ব করতে আসো তবে এর চেয়েও খারাপ কিছু হবে। আমি আরিশার এই রূপ দেখে একদম পাথরের মতো জমে গেছি। ও যে এত রাগী হতে পারে সেটা আমার কল্পনার বাইরে ছিল। আরিশা আমার দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে একবার তাকালো, তারপর গটগট করে হেঁটে গেটের দিকে চলে গেল। আমি ওর পিছু নিতে যাচ্ছিলাম, কিন্তু দেখলাম ও আমার দিকে না তাকিয়েই হন্তদন্ত হয়ে নিজের গাড়িতে উঠে স্টার্ট দিল। আমি কাছে যাওয়ার আগেই ও গাড়ি চালিয়ে ক্যাম্পাস থেকে বেরিয়ে গেল। আমাকে সাথে নেওয়ার প্রয়োজনটুকু মনে করলো না সে। আমি নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম। তারপর আমি তানিয়ার কাছে গিয়ে খুব নিচু স্বরে বললাম, প্লিজ আরিশার হয়ে আমি সরি বলছি, আপনি প্লিজ কিছু মনে করবেন না। তানিয়ার কিছু না বলে চলে গেল। আমি একা একা হাঁটতে হাঁটতে ভার্সিটির বাইরে আসলাম আর ভাবতে লাগলাম, আরিশা কেন এমন করলো? অন্য একটা মেয়ের সাথে আমাকে দেখেও এত পাগলামি কেন করলো? ও আমাকে দয়া করছে নাকি মায়া করছে? কিছুই বুঝলাম না। বুকের ভেতরটা কেমন যেন খসখস করতে লাগলো। পকেটে মাত্র কিছু টাকা আছে, আরিশা আমাকে এ অবস্থায় ফেলে চলে যাবে আমি ভাবতেও পারিনি। তারপর আমি একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম। কলিং বেল দিতে আন্টি দরজা খুলে দিলেন। আমাকে দেখে অনেক কিছুটা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, এত দেরি হলো যে? আরশিয়া তো অনেক আগেই চলে এসেছে। ও তো বললো তুমি নাকি আরো পরে আসবে। আসলে আন্টি, আমার একটা এক্সট্রা ক্লাস ছিল, তাই আরিশাকে বলি সেও যেন চলে আসে। শুধু শুধু আমার জন্য কেন দাঁড়িয়ে থাকবে? আচ্ছা ঠিক আছে, ভেতরে আসো, হাত মুখ ধুয়ে নাও। আমি ভেতরে ঢুকে এদিক ওদিক তাকালাম, কিন্তু আরিশাকে কোথাও দেখতে পেলাম না। বুঝলাম ও নিজের রুমে দরজা বন্ধ করে বসে আছে। আমি সোজা আমার রুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে যখন ড্রয়িং রুমে গেলাম, আন্টি আমাদের দুজনের জন্য খাওয়ার ব্যবস্থা করলেন। আন্টি আরিশার রুমের সামনে গিয়ে কয়েকবার ডাকলেন। আরশিয়া, খাবার দেওয়া হয়েছে, তাড়াতাড়ি আসো। ভেতর থেকে আরিশার খুব গম্ভীর গলা শোনা গেল, আম্মু, আমার খিদে নেই, তোমরা খেয়ে নাও, আমি এখন আসবো না। আন্টি একটু চিন্তিত হয়ে আমার দিকে তাকালেন। আমি কোনো মতে মাথা নিচু করে খাবার শেষ করলাম। বুঝতে পারছি তানিয়ার সাথে কথা বলাটা ও একদমই সহজভাবে নিতে পারেনি। খাবার শেষে আমি নিজের রুমে চলে আসলাম। বিকেলে ভাবলাম ছাদে গেলে হয়তো আরিশার সাথে দেখা হবে। ছাদে গিয়ে দেখি আরিশা রেলিং ধরে দাঁড়িয়ে আছে। আমি পা টিপে টিপে ওর কাছে যেতেও ঘুরে তাকালো। আমাকে দেখা মাত্রই ওর এক মুহূর্ত দেরি না করে গটগট করে নিচে চলে গেল। রাতে পড়তে আসার কথা থাকলেও এলো না। আমি একা একা অন্ধকার আকাশের দিকে তাকিয়ে ভাবলাম, আরিশা যদি এভাবে আমাকে ইগনোর করতে থাকে তবে আঙ্কেল আন্টি খুব দ্রুতই বুঝে যাবেন আমাদের মাঝে কিছু একটা হয়েছে। আর তারা যদি ভাবেন আমি তাদের মেয়ের সাথে কোনো অন্যায় করেছি, তবে হয়তো এই আশ্রয় আর পড়াশোনার স্বপ্ন সবই এক নিমিষে শেষ হয়ে যাবে। পরের দিন সকালে আমার বুকটা দূর দূর কাঁপছিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ঠিক করে নিলাম, কিন্তু মনের ভেতর সে অস্থিরতা কাটছে না। নিজে নামতেই দেখলাম আরিশা নাস্তার টেবিলে বসে আছে। আমাকে দেখেও না দেখার ভান করে আন্টির সাথে কথা বলতে লাগলো। আমি ওর পাশে গিয়ে বসলাম। খুব নিচু স্বরেই বললাম, গুড মর্নিং আরিশা। ও কোনো উত্তর দিল না, যেন আমি সেখানে নেই। ও দ্রুত নাস্তা শেষ করে আন্টিকে বলল, আম্মু, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি বের হলাম। আমি দ্রুত খেয়ে ওর পিছু পিছু বের হলাম। সাধারণত ও নিজে আমাকে গাড়িতে উঠতে বলে, কিন্তু আজও সরাসরি ড্রাইভিং সিটে বসে স্টার্ট দিল। আমি গাড়ি জানালার কাছে গিয়ে দাঁড়ালাম। ও একবার আমার দিকে না তাকিয়েই গাড়ি চালিয়ে বেরিয়ে গেল। আমি হতভঙ্গ হয়ে দাঁড়িয়ে রইলাম। রাস্তার ধারে ধুলোবালি যেন আমার স্বপ্নের উপর এসে পড়ল। অবশেষে একটা বাস ধরে অনেক কষ্টে কলেজে পৌঁছালাম। ক্লাসরুমে ঢুকে দেখলাম আরিশা তার বন্ধুদের সাথে হাসাহাসি করছে। আমি চুপচাপ গিয়ে পিছনে বসলাম। আরিশা তবুও কিছু বলল না। পুরোটা ক্লাস আমার কাছে নরকের মতো মনে হলো। লেকচারের একটা শব্দ মাথায় ঢুকছিল না। বারবার আর চোখে আরিশার দিকে তাকাচ্ছিলাম, কিন্তু পুরোটা সময় এমনভাবে থাকলো যেন আমি ওর ক্লাসের কেউই না। কলেজ শেষ হওয়ার পর আমি ভাবলাম হয়তো এবারও আমাকে গাড়িতে নেবে, কিন্তু ও তার বন্ধুদের নিয়ে আড্ডা দিতে দিতে পার্কিং লটের দিকে চলে গেল। আমি গেটের কাছে দাঁড়িয়ে রইলাম। ও গাড়ি নিয়ে যখন আমার পাশ দিয়ে যাচ্ছিল একবারের জন্য ব্রেক কষলো না। আমি একরাশ অপমান আর কষ্ট নিয়ে হেঁটে বাসার দিকে রওনা দিলাম। বাসায় পৌঁছাতে পৌঁছাতে একটু দেরি হয়ে গেল। কলিং বেল দিতেই আন্টি দরজা খুললেন। তিনি আমার বিভ্যস্ত চেহারা দেখে অবাক হয়ে বললেন, কি হয়েছে রাকিব, তুমি কি হেঁটে আসলে? আরশিয়া কোথায়? কেন আন্টি, আরিশা ফেরেনি? কই না তো। তাহলে ও বোধহয় বান্ধবীদের সাথে লাইব্রেরিতে গিয়েছে। আমি ভাবলাম হেঁটে আসি, শরীরটা একটু ম্যাজ ম্যাজ করছিল। আমি ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। আন্টিকে বললাম আমি খেয়ে এসেছি বলে বিকেলে একটু শুয়ে পড়লাম। যখন আমার ঘুম ভাঙলো, ঘরের ভেতর একটু অন্ধকার আর আবছা আলো। মনে হয় সন্ধ্যা হয়ে এসেছে। চোখ মিলতেই বুকের উপর ভারী কিছু অনুভব করলাম। প্রথমে ভাবলাম হয়তো হাতের উপর হাত রেখে ঘুমিয়েছি,
কিন্তু পরক্ষণেই একরাশ মিষ্টি সুবাস আমার নাকে এসে ধাক্কা দিল। ঝাপসা চোখে নিচের দিকে তাকাতেই আমার হৃৎপিণ্ড যেন গলার কাছে চলে এসেছে। একই দেখছি আমি, আরিশা। ও আমার বুকের উপর মাথা রেখে গুটিসুটি মেরে পরম নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। ওর এক হাত আমার বুকের উপর রাখা। ঘুমন্ত অবস্থাকে কতটা মাসুম আর স্নিগ্ধ লাগছে, কিন্তু সেই সৌন্দর্য দেখার মতো মানসিক অবস্থা আমার তখন ছিল না। আমার সারা শরীর কাঁপতে শুরু করলো, কপালে বিন্দু বিন্দু ঘাম জমলো। মাথায় তখন একটাই চিন্তা করছে, এই মুহূর্তে যদি আঙ্কেল বা আন্টি দরজা ঠেলে ভেতরে ঢোকেন তবে আমার কি হবে? আমি যে আশ্রয় পেয়েছি, যে পড়াশোনার স্বপ্ন দেখছি, সব এক নিমিষে ধূলিসাৎ হয়ে যাবে। আঙ্কেল ভাববেন আমি ওনার বিশ্বাসের অমর্যাদা করেছি। আতঙ্কে আর দিশেহারা হয়ে আমি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললাম। আমি আরিশাকে দু হাতে সজোরে একটা ধাক্কা দিয়ে বিছানার অপর পাশে ফেলে দিলাম, আর আমি বিছানা ছেড়ে এক লাফে উঠে দাঁড়ালাম। আরিশা, এ কি করছো তুমি? পাগল হয়ে গেছো নাকি? আরিশার ঘুম এক নিমিষে ছুটে গেল। ও ফ্যাল ফ্যাল করে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, যেন নিজে বুঝতে পারছে না ও এখানে কিভাবে এলো। কিন্তু কয়েক মুহূর্ত পরেই আরিশার চোখে জল টলমল করে উঠল। তুমি জানো, এটা জানলে আঙ্কেল আমাকে জ্যান্ত খবর দেবে। আমাকে কি বাড়ি ছাড়া করতে চাও? আরিশা কোনো কথা বলল না। ও ধীর পায়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি শুধু অবাক হয়ে দেখছিলাম আরিশা এগুলো কি করছে। কিন্তু আরিশা আবারও আমাকে অবাক করে দিয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। এবার আগের চেয়েও বেশি শক্ত করে আমার বুকে মাথা রাখলো। আমি পাথরের মতো জমে গেলাম। আমার দু হাত তখন বাতাসে ভাসছে। ওকে সরানোর সাহস বা শক্তি কোনোটাই পাচ্ছিলাম না। আরিশা, ছাড়ো, কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। আরিশা এবার পুবে কেঁদে উঠল। ওর কান্নায় আমার শার্ট বুক ভিজে যাচ্ছিল। ও আরো শক্ত করে আমাকে পেছিয়ে ধরে ভাঙা গলায় বলল, হ্যাঁ, পাগল হয়ে গেছি। আমি সত্যি পাগল হয়ে গেছি। তুমি জানো না, এই 2 দিন তোমার সাথে কথা না বলে আমার ভেতরটা কিভাবে পুরো ছাই হয়ে যাচ্ছিল। কিন্তু কেন? আমি কি করেছি? আরিশা মাথা তুলে আমার চোখের দিকে তাকালো। ওর চোখগুলো লাল হয়ে গেছে আর বলতে শুরু করলো, সেদিন তানিয়ার সাথে তোমাকে কথা বলতে দেখে আমার মনে হচ্ছিল আমার হৃৎপিণ্ডটা কেউ ছিঁড়ে নিচ্ছে। আমি সহ্য করতে পারছিলাম না যে অন্য কোনো মেয়ে তোমার দিকে ওভাবে তাকাবে। আমি জানি না কখন থেকে, কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি রাকিব, পাগলের মতো ভালোবাসি। আরিশার মুখে এই কথা শুনে আমার মাথাটা ভনভন করে ঘুরতে লাগলো। আমি জানালার গ্রিলটা ধরে নিজেকে সামলানোর চেষ্টা করলাম। ও আবারও বলল, আমি ভেবেছিলাম কথা না বলে নিজেকে সামলে নেব, কিন্তু পারলাম না। তোমাকে কষ্ট দিতে গিয়ে আমি নিজেই শেষ হয়ে যাচ্ছিলাম। আমি আর এভাবে থাকতে পারবো না। আই লাভ ইউ রাকিব, আই লাভ ইউ সো মাচ। বলে আরিশা আমাকে আরো শক্ত করে শার্টটা খামছে ধরলো। আমি এখন আরিশাকে কি বলবো বুঝতে পারছি না। ওর মুখটা আমার বুকের সাথে মিশিয়ে দিয়ে আবারও বলল, চুপ করে আসো কেন? আমি জানি তুমিও আমাকে ঘৃণা করো না। বলো, তুমি কি আমাকে ভালোবাসো না? আমি কোনো মতো শ্বাস নিয়ে তারপর ওকে বললাম, আরিশা প্লিজ শান্ত হও। তুমি যে করছো আর যা বলছো তা আমার কল্পনার বাইরে। আমি এই বাড়িতে আশ্রিত। আঙ্কেল আমার জন্য যা করেছেন তার বিনিময়ে আমি যদি তার মেয়ের সাথে এমন সম্পর্কে জড়াই, তিনি কি ভাববেন? আমার নিজের কাছে নিজেকে অপরাধী মনে হচ্ছে। আরিশা এবার মাথা তুলে সরাসরি আমার চোখের দিকে তাকালো। তারপরও জেদ ধরে বলল, আমি কিছুই শুনতে চাই না। আব্বু কি ভাববে বা সমাজ কি বলবে সেটা পরের কথা। আমি শুধু জানতে চাই তোমার মনের কথা। বলো, তুমি এখনই আমার চোখের দিকে তাকিয়ে বলো যে তুমি আমাকে ভালোবাসো। আরিশা, আমাকে একটু ভাবতে দাও, সময় দাও প্লিজ। না, এক মুহূর্তও না। আরিশা যেন আরো বেশি মরিয়া হয়ে উঠল। ওর হাত আমার গলার দুপাশে পেঁচিয়ে দিয়ে নিজেকে আরো কাছে টেনে নিল। তারপর বলল, তোমাকে এখনই বলতে হবে। যতক্ষণ না তুমি আই লাভ ইউ টু বলছো ততক্ষণ আমি তোমাকে ছাড়বো না। আমি দেখলাম আরিশা সত্যিই জেদ ধরে বসেছে। ওর পাগলা মাছ সীমানা ছাড়িয়ে গেছে। ঘরের আবছা অন্ধকারে আরিশার মুখটা অসম্ভব মায়াবী আর করুণ লাগছিল। আমার পরক্ষণে মনে হলো যে মেয়েটি আমার মরে যাওয়া স্বপ্নগুলোকে বাঁচিয়ে তুলেছে, তাকে আমি কিভাবে ফিরিয়ে দেব। আমি এক দীর্ঘ শ্বাস ফেলে আরিশার ভেজা গাল দুটো নিজের 2 হাতের তালুতে নিয়ে নিলাম। তুমি খুব বেশি জেদি আরিশা। ঠিক আছে, আমি হার মানলাম তোমার কাছে। আমি চাইলেও তোমাকে অবহেলা করতে পারবো না। সত্যি বলতে আমি তোমাকে ভালোবাসি আরিশা, অনেক বেশি ভালোবাসি। কথাটা শোনা মাত্রই আরিশার মুখে এক টুকরো হাসি ফুটে উঠল। ও যেন বিশ্বাসই করতে পারছিল না যে আমার মুখ থেকে এই কথাটা শুনলো। আরিশা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে আবদার করলো, প্লিজ আবার বলো। আমিও মুচকে এসে আরিশার খুব কাছে মুখ নিয়ে গিয়ে বললাম, আই লাভ ইউ টু আরিশা। মুহূর্তে আরিশা নিজেকে সামলাতে পারল না। এক ঝটকায় আমার ঠোঁট নিজের ঠোঁটে চেপে ধরলো।
আরিশার এমন আচমকা কাণ্ড দেখে আমি আরিশার ঠোঁটের ঠোঁট রাখা অবস্থায় চোখ বড় বড় করলাম। আরিশার এই আকস্মিকভাবে ঠোঁটের স্পর্শে আমার পুরো শরীর যেন কারেন্ট হয়ে গেল। মুহূর্তের জন্য আমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিল। ওর ঠোঁটের উষ্ণতা আর পাগলামো মেশানো সেই চুমুতে আমার দম বন্ধ হওয়া জোগাড়। বুকের ভিতর হৃৎপিণ্ডটা এত জোরে আছাড় খাচ্ছে যেন মনে হচ্ছিল পাঁজরের হাড় ভেঙে বেরিয়ে আসবে। আমি অস্পষ্ট সুরে একটা শব্দ করার চেষ্টা করলাম, কিন্তু আরিশা আমাকে কোনো সুযোগই দিচ্ছে না। ওর এই ভালোবাসার কাছে আমি যেন পুরোপুরি অসহায়। কয়েক সেকেন্ড পর আমি কোনো মতে নিজেকে ছাড়িয়ে নিয়ে ওকে আলতো করে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। আরিশা, প্লিজ, তুমি পাগল হয়ে গেছো। আচমকা কি এমন করে? কেউ দেখে ফেললে আজই আমার শেষ দিন হবে এই বাড়িতে। আরিশার ঠোঁটে এখন একটা বিজয়ের হাসি লেগে আছে, আর চোখে নেশাতুর এক মায়া। ও আবার আমার দিকে এগোতে চাইলে আমি দ্রুত সরে গিয়ে দরজার কাছে দাঁড়ালাম। না আরিশা, আর এক মুহূর্ত না, দোহাই তোমার, এখন যাও। আন্টি যে কোনো সময় চলে আসতে পারে, প্লিজ। আরিশা মুচকি এসে অন্যটা ঠিক করে নিল। ও ধীর পায়ে দরজার দিকে এগিয়ে এসে আমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ভয় পেও না আমার ভিতর রাজকুমার, মাত্র তো শুরু। বলে এক পলক আমার দিকে তাকিয়ে দ্রুত নিজের রুমে চলে গেল। আমি দরজাটা লাগিয়ে দিয়ে খাটের উপর ধপ করে বসে পড়লাম। আমার হাতে এখনও কাঁপছে। আয়নায় নিজের চেহারা দেখে নিজেই চমকে গেলাম। দেখলাম পুরো মুখ লাল হয়ে আছে। আমি যেন বুঝতেই পারলাম না আমার উপর দিয়ে কী বয়ে গেল। রাতে খাওয়ার জন্য আন্টি ডেকে গেল। আমি চুপচাপ ডাইনিং টেবিলে সবার সাথে খেতে বসলাম। আঙ্কেল আর আন্টি স্বাভাবিকভাবেই কথা বলছেন। কিছুক্ষণ পর আরিশাও খেতে চলে আসলো। আরিশা আমার ঠিক উল্টো দিকে হয়ে বসে পড়ল। ও খুব আয়েস করে মুরগির রোস্ট খাচ্ছে। ওকে দেখে মনে হচ্ছে যেন কিছুই হয়নি। একটু পর আরিশা মাঝে মাঝে আর চোখে আমার দিকে তাকিয়ে হাসছিল। আমি মনে মনে ভাবলাম, ব্যাপারটা কি? কিছুতে একটা গন্ডগোল আছে। হঠাৎ টেবিলের নিচে আমি একটা নরম স্পর্শ অনুভব করলাম। চমকে উঠে আমার হাত থেকে চামচটা প্লেটে পড়ে টুং করে শব্দ হলো। আঙ্কেল আমার দিকে তাকিয়ে বললেন, কি হলো রাকিব? শরীর কি খারাপ লাগছে? না না আঙ্কেল, আসলে হাত থেকে ফসকে পড়ে গেছে। আমি নিচে তাকিয়ে দেখি আরিশা তার পায়ের পাতা দিয়ে আমার পায়ের উপর স্পর্শ করে যাচ্ছে। আমি চোখ বড় বড় করে ওর দিকে তাকালাম। ইশারায় নিষেধ করলাম, কি করছে এসব? আঙ্কেল দেখে ফেলবে। কিন্তু কে শোনে কার কথা? আরিশা তো থামলই না, বরং আরও এক ধাপ এগিয়ে গেল। এবার টেবিলের নিচ দিয়ে ওর পা আমার হাঁটুর উপর তুলে দিল। আমি ভয়ে কুঁকড়ে গেলাম। আন্টি তখন আমাকে ডাল তুলে দিচ্ছেন, আর এদিকে আরিশার নো রিয়াকশন মুখ বজায় রেখে আঙ্কেলের সাথে ভার্সিটির গল্প করছে। আমার অবস্থা এমন যে না পারছি কিছু বলতে, না পারছি সইতে। কপালে ঘাম জমে যাচ্ছে আমার। আমি ইশারায় বারবার ওকে বলছি পা সরাতে। ও উল্টো গাল টিপে হাসছে আর দুষ্টুমি করে চোখের পলক ফেলছে। একসময় টেবিলের নিচে আমার পায়ের উপর জোরে চাপ দিল। আমি ব্যথায় আর ভয়ে পেয়ে চিৎকার করে দিচ্ছিলাম, কিন্তু কোনো মতে সেটাকে কাশিতে রূপান্তর করলাম। আন্টির সাথে সাথে আরিশাকে পানি দিতে বলল। ওমা, কি হলো তোমার রাকিব? এই আরশিয়া, ওকে এক গ্লাস পানি দে তো। আমি ওর হাত ধরে বললাম, আরিশা, আমি সিরিয়াসলি বলছি, আমি ঠিক আছি, এখন যাও। এত যাও যাও করো কেন? থুর, তুমি বড্ড বেশি ভীতু। এত ভয় পেলে চলে? আমি তো তোমাকে পানি দিতে এলাম, আমার হবুবরটা ঠিক আছে কিনা তাই দেখতে এলাম। আরিশা গম্ভীর হলো, তারপর বড়ু কুসকে বলল, ঠিক আছে যাচ্ছি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? যা বলবে তাই করব, শুধু এখন যাও। আরিশা আমার একদম কাছে গিয়ে এলো। ওর নিঃশ্বাসের তাপ আমি অনুভব করতে পারছি। ও আমার শার্টের কলারটা ধরে টেনে নিজের দিকে নামিয়ে আনলো। তারপর বলল, শর্ত হলো দুটি। এক, এখন থেকে আমাকে খাওয়ার পর একটা মিষ্টি দিতে হবে, মানে? মানে একটা কিস দিতে হবে। আর দুই, কাল ক্লাস শেষে আমাকে নিয়ে সারা দিন বাইরে ঘুরতে হবে, কোনো বাহানা চলবে না। আমি অবাক হয়ে চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে রইলাম। অবাক হয়ে হা হয়ে তাকিয়ে আরিশাকে বললাম, আরিশা তুমি? কি হলো? দেরি হচ্ছে কিন্তু। ঠিক আছে, দেরি করার সমস্যা নেই, আমিও এখান থেকে নড়ছি না। আমি ওর এই মিষ্টি হুমকিতে ধরাশয়ী হয়ে গেলাম। আমি বুঝতে পারলাম আরিশা এই জেদের কাছে হার মানা ছাড়া আমার আর কোনো উপায় নেই। আরিশা জেদ ধরলে সেটা না করে ছাড়ে না। এই কয়েকদিনে তো আমি ভালোই বুঝে গেছি। তাই ওর মায়াবী চাহনি আর মিষ্টি জেদের কাছে আমি হার মেনে গেলাম। আমি চারপাশে একবার তাকিয়ে নিশ্চিত হলাম দরজাটা ভালো করে লাগানো আছে কিনা। তারপর খুব শান্ত মনে আরিশার কাছে এগিয়ে গেলাম। আমার হৃৎপিণ্ডের শব্দ আমি নিজেই শুনতে পাচ্ছি স্পষ্ট। আমি ধীর হাতে ওর মুখটা আলতো করে ধরলাম। আরিশা যেন এই মুহূর্তটার জন্য অপেক্ষা করছিল। ও চোখ বন্ধ করে ফেলল। আমি আলতো করে ওর কপালে এবং ঠোঁটে ভালোবাসার সেই পরশ এঁকে দিলাম। মুহূর্তের মধ্যে আরিশা লজ্জায় লাল হয়ে গেল। ও যেন আশা করিনি আমি সত্যি সত্যি ওর শর্ত পূরণ করব। ও ঝটপট আমার বুকে মুখ লুকিয়ে ফেলল। ও লাজুক হাসি আর শরীরের কাঁপুনি আমার বুকের শিহরণ জাগিয়ে তুলল।
আমি আর চুলে হাত বুলিয়ে দিয়ে ফিসফিস করেই বললাম, শর্ত তো পূরণ হলো, এবার যাও আরিশা, কেউ দেখে ফেললে সব শেষ হয়ে যাবে। আরিশা আমার বুক থেকে মাথা তুলে ওর সেই মায়াবী হাসিটা দিয়ে বলল, উফ যাচ্ছি, কিন্তু কালকের কথা যেন মনে থাকে। কাল ক্লাস শেষে কিন্তু শুধুই আমাদের সময়। বলে এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। আমি দরজার পাশে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড স্থির হয়ে রইলাম। তারপর টেবিলে রাখা জলের গ্লাসটা নিয়ে এক নিঃশ্বাসে ডকডক করে পানি খেয়ে যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। আয়নায় নিজে লাল হয়ে যাওয়া মুখটা দেখে মনে মনে ভাবলাম, এই মেয়ে তো আমাকে মেরেই ফেলবে। আমি কোনো কিছু না করে ধপাস করে খাটে শুয়ে পড়লাম। কখন ঘুম ধরেছে জানি না। পরদিন সকালে ঘুম ভাঙলো। ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখলাম আরিশা আজ নীল রঙের একটা শাড়ি পরেছে, যাতে ওকে অমায়িক সুন্দরী লাগছে। আঙ্কেল আন্টির সাথে নাস্তা সেরে আমরা ভার্সিটির উদ্দেশ্যে রওনা হলাম। গাড়িতে আজ আরিশা সারাক্ষণই গুনগুন করে গান গাইছে আর চোখে আমার দিকে তাকিয়ে হাসছে। ভার্সিটিতে পৌঁছে একসাথে ক্লাসে গিয়ে ক্লাস করলাম। ক্লাস শেষ করে আমি করিডোরে দাঁড়িয়ে আরিশার জন্য অপেক্ষা করছিলাম। হঠাৎ দেখলাম সেদিনের সেই মেয়েটি তানিয়া আবার আমার দিকে আসছে। তানিয়াকে দেখে সেদিনের কথা মনে পড়ে গেল। আমার ভেতরটা ভয়ে কুঁকড়ে উঠল। মনে মনে ভাবলাম, সর্বনাশ, আজ যদি আরিশা দেখে ফেলে তবে নির্ঘাত যুদ্ধ লেগে যাবে। তানিয়া আমার একদম কাছে আসার আগেই পেছন থেকে আরিশার গলার আওয়াজ এলো, রাকিব চলো। আমি যেন মরুভূমিতে বৃষ্টি দেখা পেলাম। আমি এক মুহূর্ত দেরি না করে আরিশার পাশে গিয়ে দাঁড়ালাম। মনে মনে বললাম, যাক বাবা, এবারের মতো রক্ষা পেলাম। তারপর আরিশা আমাকে নিয়ে ওর গাড়িতে উঠলো। ও আমাকে শহরের একটু দূরে একটা নির্জন কিন্তু অপূর্ব সুন্দর একটা লেকের পাড়ে নিয়ে গেল। বিকেলের পরন্ত রোদ লেকের জলে পড়ে চিকচিক করছিল। জায়গাটা এতটাই শান্ত ছিল যে শুধু পাখির ডাক আর বাতাসের শব্দ শোনা যাচ্ছিল। আমরা একটা নিরিবিলি বেঞ্চে বসলাম। আরিশা হঠাৎ আমার কাঁধে মাথা রাখলো। আমি ভয়ে এদিক ওদিক তাকাচ্ছিলাম। আমার এদিক ওদিক তাকানো দেখে আরিশা একটু মিষ্টি রাগ করে বলল, কি হয়েছে তোমার? এমন করছো কেন? এখানে আমাদের চেনা কেউ নেই, এখন তো একটু শান্তিতে প্রেম করতে দাও, ফিতু কোথাকার। না মানে কেউ যদি হঠাৎ চলে আসে। আরিশা আমার ঠোঁটে আঙ্গুল দিয়ে থামিয়ে দিল। তারপর নিজেই বলল, হয়েছে, নাও, আর বলতে হবে না। আমি কত শখ করে তোমাকে নিয়ে এখানে আসলাম একটু সময় কাটাতে, আর তোমার মাথায় শুধু আঙ্কেল আর আন্টির ভয়। আমার কোনো গুরুত্বই নেই তোমার কাছে, তাই না? আমি অপ্রস্তুত হয়ে গেলাম। ওর হাতটা আলতো করে শুয়ে বললাম, আরে আরিশা, রাগ করছো কেন? আমি তো শুধু আমাদের নিরাপত্তার কথা ভেবে বলছিলাম। কেউ নেই এখানে, সবাই নিজের মতো ব্যস্ত, আর যদি কেউ দেখেও ফেলে আমি সামলে নেব। তুমি একটু শান্ত হয়ে আমার পাশে বসতে পারো না? আমি চুপ হয়ে গেলাম। তারপর কিছুক্ষণ দম মেরে বসে থাকলাম। আমার ঘুম মেরে বসে থাকা দেখে আরিশা হঠাৎ ফিক করে এসে দিল। ও আবার আমার গায়ে ঘেসে বসলো। তারপর ওর ঠান্ডা হাতটা আমার গালে রেখে অদ্ভুত এক মায়া ভরা চোখে তাকালো। আচ্ছা আমার দিকে তাকাও। তুমি কি জানো, রেগে গেলে তোমাকে অনেক বেশি কিউট লাগে। কোনো কথা বললাম না আমি। একটু অন্যদিকে করে তাকালাম। তখন আরিশাই বলল, ওলে আমার অভিমানী রাজপুত্র, তোমাকে তো দেখছি কিছু বলাই যাবে না। আচ্ছা ঠিক আছে বাবা, সরি, এবার তো আমার দিকে ফিরে তাকাও। আমি অন্যদিকে তাকিয়ে হাসি চাপিয়ে নিলাম। তারপর ওর দিকে তাকাতেই ও আমার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিল। তারপর বলল, আই লাভ ইউ। আমি আরিশার কথায় মুচকে হাসতেই আরিশাও খুশিতে আমার গাল টিপে দিল। রাগ ভাঙার পর আরিশা যেন আরও বেশি চঞ্চল হয়ে উঠল। ও আমাকে টেনে নিয়ে গেল লেকের ধারের ছোট্ট একটা ক্যাফেতে। সেখানে গিয়ে নিজের হাতে আমাকে গরম ধোয়াটো কফি আর চিকেন স্যান্ডউইচ খাইয়ে দিল। আমি বারবার বলেছি আমি নিজ হাতে খেতে পারবো, কিন্তু ও কার কথা শোনে। ও যেন জেদ ধরেছে আজ আমাকে একদম বাচ্চার মতো যত্ন করবে। খাওয়া দাওয়া শেষ করে আমরা অনেকটা সময় লেকের পাড় দিয়ে হাঁটলাম। সূর্য যখন ডুবো ডুবো তখন আকাশটা লালচে হয়ে উঠল। আরিশা আমার হাত শক্ত করে ধরে হাঁটছে, যেন ওই হাত কোনোদিনও ছাড়বে না। সন্ধ্যা ঘনিয়ে আসতে আমরা গাড়িতে উঠলাম। শহর তখন আলোয় ঝলমল করছে। আরিশা নিজে ড্রাইভ করছিল, কিন্তু ওর মন যেন ড্রাইভের চেয়ে আমার দিকে বেশি ছিল। হঠাৎ ও এক হাত দিয়ে স্টিয়ারিং ধরে অন্য হাতে আমার হাতটা শক্ত করে ধরলো। ও নিজের গালের সাথে চেপে ধরলো। গাড়ির ভেতর মৃদু শব্দে একটা রোমান্টিক গান বাজছে। ট্রাফিক সিগন্যালে গাড়ি থামতেই আরিশা হঠাৎ আমার দিকে ঝুঁকে এলো। ওর সুগন্ধি আমায় মাতাল করে দিচ্ছিল। ও আমার কলারটা ঠিক করে দিয়ে আমার কানের খুব কাছে এসে বলল, কাল রাতের মিষ্টিটা আবার খেতে ইচ্ছে করছে। আমি আরিশার দিকে তাকিয়ে মুচকে এসে ওর কপাল এগিয়ে এনে একটা ছোট্ট ঠোঁটের স্পর্শ দিলাম। আরিশা আমার ঠোঁটের স্পর্শ পেয়ে চোখ বন্ধ করে মুখে হাসি ফুটিয়ে তুলল। কিছুক্ষণ পর আমার কাঁধে মাথা রাখলো। সিগন্যাল ছাড়ার পর ও গাড়ি চালাতে চালাতে মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে দুষ্টুমি করে চোখ টিপ দিচ্ছিল। রাত তখন প্রায় 9টা। আমরা বাসায় ফিরতেই দেখি আঙ্কেল আর আন্টি লিভিং রুমে বসে টিভি দেখছেন। আমাদের একসাথে ফিরতে দেখে আন্টি হাসি মুখে বললেন,
কিরে তোদের ঘোরা শেষ হলো? রাকিব, তোমাকে তো বেশ ক্লান্ত লাগছে। না আন্টি, একটু সারাদিন বাইরে ছিলাম তো তাই। আরিশা পাশ থেকে ফোরং কাটলো। আরে মা, ও তো এমনি একটু বেশি টায়ার্ড হয়ে পড়ে। ঠিক আছে, তোমরা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসো, একসাথে ডিনার করি। কোনো মতে ডিনার শেষ করে আমরা যে যার রুমে যাওয়ার জন্য তৈরি হলাম। সিঁড়িতে ওঠার সময় আরিশা সবার আড়ালে আমার হাতে একটা ছোট্ট চিমটি কাটলো আর ইশারায় বুঝিয়ে দিল যে আজকের দিনটা ওর কাছে স্পেশাল ছিল। রুমে ঢুকে দরজাটা বন্ধ করে বিছানায় গায়েলে দিলাম। সারাদিনের ক্লান্তি থাকলেও একটু ঘুম ধরছে না। হঠাৎ মনের ভেতর এক চরম অপরাধ বোধে আমার বুকটা চেপে ধরল। আমি ওটা আয়নার দিকে তাকালাম, নিজেকে প্রশ্ন করলাম, রাকিব তুই এটা কী করছিস? যে আঙ্কেল তোকে নিজের ছেলের মতো আশ্রয় দিলেন, পরম মমতায় পড়ার খরচ চালাচ্ছেন, তুই তার বিশ্বাসের অমর্যাদা করছিস। তার মেয়ের সাথে প্রেমের সম্পর্কে তুই জড়িয়ে ওনার পিঠে ছুরি মারছিস। আমার লক্ষ্য ছিল প্রতিষ্ঠিত হয়ে বাবার স্বপ্ন পূরণ করা, কিন্তু আরিশের প্রতি এই গভীর আসক্তি আমাকে আমার মূল পথ থেকে দূরে সরে দিচ্ছে। আমি বুঝতে পারলাম এখানে থাকলে আরিশের মায়া আমি আর কোনোভাবে কাটাতে পারবো না। আর এটা চলতে থাকলে একদিন সব জানাজানি হবে। তখন আঙ্কেল আন্টির চোখের সেই ঘৃণা আমি সহ্য করতে পারবো না। তাই আমি সিদ্ধান্ত নিলাম এই বাসা ছেড়ে আমি চলে যাব। আমাকে যেতেই হবে। তাই আমি একটা সাদা কাগজ বের করলাম। কলমটা হাতে নিতেই হাতটা কেঁপে উঠল। আরিশার জন্য একটা শেষ চিঠি লিখলাম। প্রিয় আরিশা, হয়তো এই চিঠিটা যখন তুমি পড়বে তখন আমি বাসায় থাকবো না, তোমার থেকে অনেকটা দূরে থাকবো, কিন্তু আমাকে ক্ষমা করে দিও আরিশা। এই কয়েকদিনে তুমি আমার ধূসর জীবনে যে রঙের ছোঁয়া দিয়েছো তা আমি সারা জীবন মনে রাখবো। তোমাকে আমি অনেক ভালোবাসি, আর সে ভালোবাসার টানেই আজ আমি নিজেকে সরিয়ে নিচ্ছি। আঙ্কেল আন্টি আমার উপর যে বিশ্বাস রেখেছেন আমি কোনোভাবে তার অবমাননা করতে পারছি না। তোমার পাশে থাকলে আমি নিজেকে সামলাতে পারছি না, যা আমাকে আমার পড়াশোনা আর আমার লক্ষ্য থেকে দূরে সরিয়ে দিচ্ছে। আমাদের এই সম্পর্কের কথা জানলে আঙ্কেল যে কতটা কষ্ট পাবেন তা আমি সইতে পারবো না। নিজের খেয়াল রেখো, পড়াশোনায় মন দিও। ইতি তোমার রাকিব। চিঠিটা ভাঁজ করে কফির মগটার নিচে চাপ দিয়ে রাখলাম। এরপর বুক ভরা কষ্ট নিয়ে রাত 1:30টার দিকে আঙ্কেলের রুমের দরজায় টোকা দিলাম। আঙ্কেল একটু অবাক হয়ে দরজা খুলে দিলেন আর চিন্তিত মুখে বললেন, কি ব্যাপার রাকিব, এত রাতে? শরীর ঠিক আছে তো? জি আঙ্কেল, আমি ঠিক আছি। আসলে আপনার সাথে একটা জরুরি কথা ছিল। ভেতরে এসো। না, এখানেই ঠিক আছি। আচ্ছা ঠিক আছে, বলো কি বলবে। আঙ্কেল, আমি আসলে সিদ্ধান্ত নিয়েছি আমি কাল থেকে ভার্সিটির হলে গিয়ে উঠব। আঙ্কেল চমকে উঠে বললেন, সে কি কথা? কেন? এখানে তোমার কি অসুবিধা হচ্ছে? আরিসা বা ওর মা কি কিছু বলেছে? না না আঙ্কেল, ওনারা তো অনেক ভালো মানুষ। আসলে সমস্যাটা আমার হলে থাকলে আমার বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি করতে সুবিধা হবে, আর ভার্সিটির লাইব্রেরিটাও হাতের কাছে পাবো। আমার সেমিস্টারের চাপ বাড়ছে, তাই এই সিদ্ধান্ত। কিন্তু এখানে তো তোমার কোনো অভাব রাখিনি আমরা। আঙ্কেল, আপনি যা করেছেন তা আমি কখনো শোধ করতে পারবো না, কিন্তু নিজের পায়ে দাঁড়াতে হলে আমাকে একটু কঠোর হতে হবে। প্লিজ আঙ্কেল, আমাকে যেতে দিন। আঙ্কেল অনেকক্ষণ আমার চোখের দিকে তাকিয়ে রইল। হয়তো তিনি আমার ভেতরের অস্থিরতাটা কিছুটা হলেও আঁচ করতে পেরেছিলেন। তিনি দীর্ঘ শ্বাস ফেলে ফোন বের করলেন। তখনই ভার্সিটির হল সুপারভাইজারকে কল করে আমার জন্য একটা সিটের ব্যবস্থা করে দিলেন। ধন্যবাদ আঙ্কেল। ঠিক আছে, এখন তুমি শান্তিতে ঘুমাতে যাও। আমি চলে আসতে লাগলাম। একটু পর পিছন ঘুরে আবার বললাম, আঙ্কেল একটা অনুরোধ। বলো কি বলবে। আরিশা যেন এটা কাল সকালে না জানে। ও জানতে পারলে হয়তো আবেগপ্রবণ হয়ে আমাকে যেতে দেবে না। আমি যাওয়ার পরে ওকে ক্যাম্পাসে বুঝিয়ে বলবো। আঙ্কেল খানিকটা ইতস্তত করে বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো আমি ওকে বলবো না। আর তুমি একটু দাঁড়াও, আমি আসছি। হ্যাঁ বলে আঙ্কেল রুমে চলে গেলেন। কিছুক্ষণ পর বের হয়ে আমার দিকে কিছু টাকা বাড়িয়ে দিয়ে বললেন, এই টাকাগুলো রাখো, তোমার কাজে আসবে। আর এগুলো শেষ হলে নির্দ্বিধায় আমাকে বলবে, আমরা আবার দিব। হ্যাঁ আঙ্কেল আমার টাকা লাগবে না। আঙ্কেল চোখ বড় করে আমার দিকে তাকিয়ে বললেন, তোমায় নিতে বলছি না। আমি আর কিছু না বলে টাকাগুলো নিলাম। তাহলে ঘুমোতে যাই আঙ্কেল। ঠিক আছে যাও। বলে আমি আবারও রুমে ফিরে আসলাম। এসে আমার আর ঘুম এলো না। সারা রাত শুধু এপাশ ওপাশ করলাম। খুব ভোরে যখন আকাশের অন্ধকার এখনো পুরোপুরি কাটেনি, আমি আমার ব্যাগটা গুছিয়ে নিলাম। আরিশার রুমের দিকে একবার তাকালাম। বুকের ভেতরটা হাহাকার করে উঠল, কিন্তু আমি নিজেকে শক্ত করলাম। নিঃশব্দে বাসা থেকে বেরিয়ে আসলাম। রাস্তায় তখনও ভোরের আলো কাটেনি। কুয়াশাচ্ছন্ন বিষণ্ণ রাস্তায় কোনো রিক্সাও নেই। আমি ভারী ব্যাগটা কাঁধে নিয়ে হাঁটতে শুরু করলাম। প্রতিটা পদক্ষেপ যেন আমাকে আমার প্রিয় মানুষটার থেকে দূরে সরিয়ে নিচ্ছিল। প্রায় ঘন্টাখানেক হাঁটার পর আমি ভার্সিটির হলের সামনে পৌঁছালাম। গেট এখনও খোলেনি। আমি হলের বারান্দায় একা দাঁড়িয়ে রইলাম। হিমেল বাতাসে আমার শরীর কাঁপছিল।
কিন্তু মনের ভেতরটা জ্বলছিল। কিছুক্ষণ পর হল সুপারভাইজার আসলেন। আঙ্কেলের রেফারেন্স থাকায় খুব সহজেই আমি একটা রুমের চাবি পেয়ে গেলাম। ছোট একটা সিট, জানালার ধারে পুরনো একটা টেবিল। আমি ব্যাগটা নামিয়ে রাখলাম, ফ্রেশ হয়ে টেবিলে বই নিয়ে বসলাম। অন্যদিকে সকাল 8টা নাগাদ আরিশা ঘুম থেকে উঠলো। ফ্রেশ হয়ে অভ্যাস মতো হাসি মুখে আমার রুমের দরজায় টোকা দিল আর বলল, এই যে মিস্টার জিনিয়াস, অনেক ঘুম হলো, এবার উঠুন, আমার সাথে নাস্তা করতে হবে। কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ পেল না। না পেয়ে আরিশা দরজা ঠেললো। দরজাটা খোলাই ছিল। ভেতরে ঢুকেও দেখলো রুমটা একদম খালি, বিছানাটা গোছানো, আলনাও খালি। ওর বুকটা ধক করে উঠল। টেবিলের উপর রাখা সেই কফির মগটার নিচে চিঠিটা দেখে ওর হাত কাঁপতে শুরু করলো। চিঠিটা নিয়ে আরিশা পড়া শুরু করে দিল। তারপর চিঠিটা পড়তে পড়তে আরিশার পৃথিবীটা যেন দুলে উঠল। প্রতিটা শব্দ তার হৃদয়ে তীরের মতো বিচ্ছিল। চিঠিটা পড়া শেষ হতেই সে নিজেকে ধরে রাখতে পারল না। চিঠিটা শক্ত করে মুঠোয় ধরে আরিশা পাগলের মতো ঘর থেকে বেরিয়ে এলো। ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়িয়ে সে আর্তনাদ করে উঠল। রাকিব! বলেই সে কান্না করতে লাগলো। তার বুক ফাটা চিৎকারে রান্নাঘর থেকে তার মা এবং শোবার ঘর থেকে তার বাবা হন্তদন্ত হয়ে ছুটে এলেন। কি হয়েছে আরশিয়া, তুই এভাবে চিৎকার করছিস কেন? মা, কি হয়েছে বলবি তো? আরিশা অঝরে কাঁদতে কাঁদতে বলল, মা, রাকিব চলে গেছে। ও আমাদের কাউকে কিছু না বলে বাসা ছেড়ে চিরকালের জন্য চলে গেছে। আরিশার মা অবাক হয়ে গেলেন। তিনি অবিশ্বাসের দৃষ্টিতে আমার খালি ঘরের দিকে তাকালেন। তারপর বললেন, সে কি, ছেলেটা এভাবে কেন হুট করে চলে গেল? কাল রাতেও তো কত সুন্দর করে কথা বললো, কই আমি তো কিছুই জানি না। আরিশা হঠাৎ খেয়াল করলো তার বাবা পাশে দাঁড়িয়ে থাকলেও একদম চুপচাপ। তিনি কোনো অবাক হওয়ার ভান করছেন না, বরং মাথা নিচু করে আছেন। আরিশার বুঝতে বাকি রইল না এর পেছনে তার বাবার কোনো ভূমিকা আছে। আরিশা তার বাবার সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, আঙ্কেল দীর্ঘ শ্বাস ফেললেন। তিনি জানতেন এই সত্য লুকানো যাবে না। শান্ত স্বরে বললেন, হ্যাঁ মা, আমি জানতাম, কিন্তু আমি কিছুই বলিনি। ও কাল রাত 1:30টার দিকে আমার কাছে এসেছিল, ও নিজেই যেতে চেয়েছে। আরিশা রাগ করে চেঁচিয়ে বলে উঠল, ও যেতে চেয়েছে আর তুমি ওকে যেতে দিলে? তুমি একবারও ভাবলে না ও কোথায় যাবে, কিভাবে থাকবে? তুমি ওকে আটকালে না কেন? অনেক আটকানোর চেষ্টা করেছি মা, কিন্তু ও বলেছিল হলের পরিবেশে ওর পড়াশোনা ভালো হবে, বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি করতে পারবে। আমি ওর ভবিষ্যতের কথা ভেবে বাধা দেইনি মা, এমনকি আমি নিজেই ওর হলের ব্যবস্থা করে দিয়েছি। মিথ্যা কথা, সব মিথ্যা। ও পড়াশোনার জন্য যায়নি, তোমরা কেউ ওকে বোঝোনি। ও নিজেকে অপরাধী ভাবছিল, তাই পালিয়ে গেছে। অপরাধী ভাবছিস মানে? আরিশার কিছু না বলেই তার চোখ দিয়ে টপটপ করে পানি ফেলতে লাগলো। আর রাগে আর অভিমানে এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে চলে যেতে লাগলো। আরিশার যাওয়া দেখে পিছন থেকে আরিশার মা বলে উঠল, আরশিয়া, কোথায় যাচ্ছিস তুই? শোন মা। কিন্তু আরিশা কোনো কথাই শুনলো না। সোজা গাড়ি নিয়ে বেরিয়ে গেল। গাড়ি চালাতে চালাতে ওর চোখে জল আর বাদ মানছিল না। আরিশা গাড়ি চালিয়ে ভার্সিটির হলের সামনে পৌঁছালো। ওর চোখে মুখে এক অদ্ভুত জেদ ফুটে উঠেছে। গেট দিয়ে ভেতরে ঢোকার সময় দারোয়ান আটকাতে চেয়েছিল, কিন্তু আরিশার রুদ্র মূর্তি দেখে আর সাহস পেল না। সোজা হল সুপারভাইজারের কাছে গিয়ে রুম নাম্বার জেনে নিয়ে ও আমার রুমের সামনে এসে দাঁড়ালো। সজোরে দরজায় লাথি মারার শব্দ শুনে আমি পড়ার টেবিল থেকে চমকে উঠলাম। চোখ মিলতেই দেখলাম আরিশা দাঁড়িয়ে আছে, চুলগুলো এলোমেলো আর চোখ দুটো কান্নায় লাল হয়ে ফুলে আছে। বুকটাও রাগে দরপর করছে। আমি চেয়ার থেকে একলাভে উঠে দাঁড়ালাম। আরিশা, তুমি তুমি এখানে কিভাবে এলে? আর এই অবস্থায় কেন তোমার? আরিশা কোনো উত্তর দিল না। ও ধীর পায়ে রুমের ভেতর ঢুকলো। ওর দৃষ্টিতে এমন এক জেদ ছিল যে আমি দুপা পিছিয়ে গেলাম। করিডোরে থাকা অন্য ছেলেরাও ওকে ঝুঁকে দিতে লাগলো। আরিশা দাঁতে দাঁত চেপে বলল, তোমাকে এখানে আসার পারমিশন কে দিয়েছে রাকিব? কোন সাহসে তুমি এই বাসা থেকে বের হয়েছো? আরিশা প্লিজ শান্ত হও, কথা শোনো আমার। এখানে সিন ক্রিয়েট করো না, সবাই দেখছে তো। দেখো হলের ছেলেরা জমা হয়ে গেছে। আরিশা চিৎকার করে বলল, দেখুক, সবাই দেখুক, আমার বইয়ে গেছে। তুমি ভেবেছিলে একটা চিরকুট লিখে পালিয়ে আসবে আর আমি সেটা মেনে নেব? তুমি নিজেকে কি ভাবো? আমার ভালোবাসা কি এতই সস্তা যে তুমি চাইলে ছুঁড়ে ফেলে দিতে পারো? আমি ছুঁড়ে ফেলিনি আরিশা। আমি আমাদের ভবিষ্যতের কথা ভেবেছি, আঙ্কেলের সম্মানের কথা ভেবেছি। আঙ্কেল আমাকে ছেলের মতো বিশ্বাস করেছেন, আমি সেই বিশ্বাসের মর্যাদা দিতে চেয়েছি। আরিশা আমার কলার চেপে ধরে বলল, বিশ্বাস ইজ মাই ফুড। আমাকে একা ফেলে পালিয়ে আসাটা বুঝি বিশ্বাসের মর্যাদা? আমি দেখলাম পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। দরজার বাইরে ভিড় আরও বাড়ছে। আরিশা প্লিজ, তুমি আমার হাতটা ছাড়ো। আমরা পরে ক্যাম্পাস এটা নিয়ে কথা বলবো। তুমি এখন বাসায় যাও, আঙ্কেল আন্টি চিন্তা করবেন। আরিশা আমার হাত শক্ত করে ধরে টানতে টানতে বলল,
বাসায় তো তুমিও যাবে, এখনই যাবে আমার সাথে। এই নোংরা হলে এক মুহূর্ত আমি তোমাকে থাকতে দেব না। আরিশা পাগলামো করো না, ছাড়ো আমাকে, আমি যাব না। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আরিশা আমার কোনো কথাই শুনছে না। সেই জন্য আজ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। করিডোরে হলের ছেলেদের ভিড় আরও বেড়ে গেছে। সবার মুখে বাঁকা হাসি আর ফিসফাস। আরিশা আমার হাতটা এমনভাবে মুচড়ে ধরে টানছে যে আমার কবজিতে প্রচণ্ড ব্যথা শুরু হয়ে গেছে। আমি বারবার নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছি, কিন্তু আরিশার শরীরে সমস্ত শক্তি যেন আজ হাতে এসে জমা হয়েছে। আমি নিচু গলায় বললাম, আরিশা হাত ছাড়ো। সবাই হাসাহাসি করছে, তুমি মেয়ে হয়ে ছেলেদের হলে ঢুকে এসব করছো। তোমার নিজের সম্মানের কথা অন্তত একবার ভাবো। আরিশা এবার ঘুরে দাঁড়িয়ে সবার সামনে চিৎকার করে বলল, যে হাসছে হাসুক, আই ডোন্ট কেয়ার। যদি ভালোই ভালোই না যাও তবে আমি এখানে আজ কেলেঙ্কারি বাঁধিয়ে দেব। আমার দরজার বাঁধ এবার ভেঙে গেল। চারপাশে ছেলেদের নোংরা চাহনি আর টিটকারি আমার মগজে গিয়ে বেঁধছে। নিজেকে প্রচণ্ড ছোট মনে হচ্ছে। আঙ্কেলের যে সম্মানের কথা ভেবে আমি এখানে এসেছি, আরিশা যে হলের করিডোরে সেই সম্মান ধুলোয় মিশিয়ে দিচ্ছে। তাই আমি এক ঝাটকা দিয়ে ওর হাতটা ছাড়িয়ে নিলাম। আরিশা তাল সামলাতে না পেরে দেয়ালের সাথে গিয়ে ধাক্কা খেলো। ও অবাক হয়ে আমার দিকে তাকাতে যাবে, তার আগে আমি এগিয়ে গিয়ে ওর ফর্সা গালে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মেরে দিলাম। পুরো করিডোর মুহূর্তের মধ্যে নিস্তব্ধ হয়ে গেল। যে ছেলেরা হাসাহাসি করছিল তারাও থমকে দাঁড়ালো। আরিশা তার গালে হাত দিয়ে পাথরের মতো দাঁড়িয়ে আছে। ছেলেগুলো আস্তে আস্তে কেটে পড়ছে। ওর চোখ দিয়ে টলমল করে জল গড়িয়ে পড়ছে। ও বোধহয় স্বপ্নেও ভাবিনি যে আমি ওর গায়ে হাত তুলব। আমি হাঁপাতে হাঁপাতেই বলতে লাগলাম, যথেষ্ট হয়েছে আরিশা, অনেক হয়েছে। তোমার এই পাগলামো আর জেদের একটা সীমা থাকা উচিত। তুমি কি ভেবেছিলে তোমার সব অন্যায় আবদার আমি মাথা পেতে নেব? তুমি ভালোবাসা চেনো না আরিশা, তুমি শুধু জেদ চেনো। তোমার এই ব্যবহারের জন্য আজ আমাকে সবার সামনে লজ্জিত হতে হলো। আরিশা কোনো কথা বলছে না, শুধু কান্না করছে। ওর লাল হয়ে যাওয়া গাল দুটো আর চাহনি দেখে আমার নিজের ভেতরটা দমড়ে মুচড়ে যাচ্ছে। কিন্তু তবু আমি শক্ত হয়ে দাঁড়িয়ে রইলাম। আরিশা, তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও, তোমাকে দেখতে ইচ্ছে করছে না এখন। আরিশা তারপরও সেখানে দাঁড়িয়ে নাকা কান্না করছে। তাই আমি জোরে ধমক দিয়ে বললাম, কি হলো, এখনও দাঁড়িয়ে আছো কেন? গেট আউট ফ্রম হেয়ার। আরিশা আমার কথায় চমকে উঠলো। তারপর এক দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। ওর কান্নার শব্দটা হলের সিঁড়ি বেয়ে উপরে উঠে আসছিল। ও চলে যাওয়ার পর আমি ধপাস করে হলের সিটে বসে পড়লাম। আমার হাত দুটো তখনও কাঁপছিল। একটু পর নিজেরই খারাপ লাগতে শুরু করে দিল। মনে মনে ভাবলাম, ছি, এটা আমি কি করলাম? আমি আরিশার গায়ে হাত তুললাম। হলে সেই নিস্তব্ধ রুমে আমি পাথরের মতো বসে আছি। নিজের হাতের তালুটার দিকে তাকিয়ে আমার ঘৃণা হচ্ছে এখন। এই হাত দিয়ে আমি আরিশাকে আঘাত করলাম, যে মেয়েটি কাল পর্যন্ত আমার বুকে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমানোর স্বপ্ন দেখছিল, যার হাসিতে আমার পৃথিবী রঙিন হতো। তার গালে আমি চর বসালাম। অনুশোচনে আমার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। মনে মনে ভাবলাম, ছি রাকিব, তুই নিজেকে মানুষ বলিস কি করে? আরিশার পাগলাম হয়তো ভুল ছিল, কিন্তু ওর ভালোবাসা তো মিথ্যে ছিল না। ও তো শুধু তোকে ফিরে পেতে চেয়েছিল। ঠিক করলাম ক্যাম্পাসে এলে সবার সামনে ওর হাত ধরে ক্ষমা চেয়ে নেব। ওকে ভালো করে বুঝিয়ে বলবো কেন আমি চলে এসেছি। এই ভেবে কোনো মতো নিজেকে শান্ত করে পড়ার টেবিলে মন দেওয়ার চেষ্টা করলাম। কিন্তু বইয়ের প্রতিটি পাতায় কেবল আরিশার সে অশ্রুসিক্ত লাল হয়ে যাওয়া মুখটাই ভেসে উঠছিল। এদিকে আরিশাদের বাসায় হল থেকে ফিরে আরিশা যেন একটা জীবন্ত লাশ হয়ে গেছে। গাড়িটা গ্যারেজে কোনো মতো রেখেই ঝড়ের বেগে নিজের রুমে ঢুকে দরজাটা ভেতর থেকে লক করে দিল। ওর বাবা মা অবাক হয়ে পিছু পিছু আসলেও কোনো লাভ হলো না। আন্টি দরজায় ধাক্কা দিয়ে চিৎকার করে বলতে লাগলেন, আরশিয়া, মা কি হয়েছে? রাকিব কি বলেছে তোকে? দরজা খোল মা। ভেতর থেকে কোনো উত্তর নেই, শুধু মাঝে মধ্যে চাপা কান্নার শব্দ বেশি আসছে। আঙ্কেলও চিন্তিত মুখে দরজার সামনে এসে দাঁড়ালেন। মা আরিসা, লক্ষ্মী মা আমার, দরজাটা খোল। রাকিব যদি কিছু বলে থাকে আমি ওকে কালো গিয়ে নিয়ে আসবো, তুই রাগ করিস না। কিন্তু আরিশার কানে কিছুই ঢুকছে না। ও বিছানায় উপর হয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ওর গালে এখন আমার আঙ্গুলের ছাপ স্পষ্ট হয়ে আছে, তবে গালের ব্যথা চেয়ে ও হৃদয়ের ব্যথা রক্তক্ষরণ যেন অনেক বেশি। ও ভাবতে পারছে না যে আমি ওর গালে চড় মেরেছি। রাতটা কোনো রকম পার করে পরের দিন সকালে আমি অনেক আশা নিয়ে কলেজে গেলাম। প্রতিটা ক্লাস শুরুর আগে দরজার দিকে তাকাচ্ছিলাম। এই বুঝি নীল শাড়ি বা সালোয়ার কামিজ পরে আরিশা গম্ভীর মুখে ক্লাসে ঢুকলো, কিন্তু পুরো দিনটা কেটে গেল, সে এলো না। আমি চুপচাপ পেছনের বেঞ্চে বসে রইলাম। নিজেকে বোঝালাম, হয়তো আজ খুব বেশি রাগ করে আছে, কাল নিশ্চয় আসবে। কিন্তু দ্বিতীয় দিনে একই অবস্থা, আরিশা কলেজে অনুপস্থিত। আমার অস্থিরতা এবার চরমে পৌঁছালো। অন্যদিকে আরিশা গত 2 দিন ধরে রুম থেকে আর বের হয়নি। দানা পানি কিচ্ছু স্পর্শ করেনি। আন্টি দরজার বাইরে খাবারের থালা নিয়ে বসে কেঁদেছেন। আঙ্কেল মিনতি করেছেন, কিন্তু আরিশা পাথরের মতো অনড়। ও সারা শরীর জ্বরে পড়ে যাচ্ছে,
কিন্তু সেদিকে ওর কোনো খেয়াল নেই। মাঝরাতে ও টলতে টলতে টেবিলের কাছে গেল, ড্রয়ার থেকে আমার সেই শেষ চিঠিটা বের করলো। অশ্রু ভেজা চোখে আবারও পড়তে শুরু করলো। তোমাকে আমিও অনেক ভালোবাসি, আর সেই ভালোবাসার টানেই আমি আজ নিজেকে সরিয়ে নিচ্ছি। চিঠিটা বুকের সাথে চেপে ধরে আবারও কান্নায় ভেঙে পড়ল। বিড়বিড় করে বলতে লাগলো, না, আমি আর এভাবে থাকতে পারবো না। সকালে আঙ্কেল আর আন্টি দরজায় ধাক্কা দিতে লাগলো। আঙ্কেল এবার বেশ কঠোর গলায় বললেন, আরিসা, অনেক হয়েছে, এবার দরজা খোল, নাহলে আমি কিন্তু দরজা ভেঙে ফেলবো। ভেতর থেকে এবারও কোনো সারা শব্দ নেই। এক গভীর নিস্তবতা বিরাজ করছে। আঙ্কেলের মনে এক অজানা আশঙ্কা বাসা বাঁধতে শুরু করলো। তিনি আন্টির দিকে তাকাতেই দেখলেন আন্টি ভয়ে কাঁপছেন। আঙ্কেল তখন শরীরের সর্বশক্তি দিয়ে দরজায় ধাক্কা দিতে শুরু করলেন। দরজা ভেঙে ভিতরে প্রবেশ করতে যা দেখলো তা দেখার জন্য তারা কেউ প্রস্তুত ছিল না। তো বন্ধুরা বলেন তো দেখি কি হয়েছে। আর অবশ্যই এর পরের পর্ব কালকে দেওয়া হবে ইনশাআল্লাহ। আর গল্পটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর পরের পর্বটা কি কালকে দেব নাকি 2-1 দিন পরে দেব সেটাও বলবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও। টাটা।